মাঝে একের পর এক মানুষকে অদ্ভুত এক শক্তি টেনে নিয়ে যাচ্ছে গভীর এক অন্ধকারের মাঝে। শহরের মানুষ যার নাম দিয়েছে আন্ধেরা, কিন্তু কেউ বুঝতেই পারে না কে বা কি এই আন্ধেরা। প্রতিদিন ঠিক সূর্যের আলো ডুবতেই আন্ধেরা তার শিকারকে নিজের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ফাঁদ পাতে। আন্ধেরার এই ভয়ানক রূপ দেখে মানুষ সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেয়। তেমনই এক রাতে ছোট ভাই জয়ের চোখের সামনে তার বড় ভাইকে আন্ধেরা নিয়ে যেতে চায় তার দুনিয়ায়। অনেক কষ্টে জয় তার ভাইকে আন্ধেরার হাত থেকে রক্ষা করে। এই আন্ধেরার রহস্য শুধুমাত্র তার বড় ভাই পৃথ্বী জানতো, কিন্তু সেই রাতের পর থেকেই পৃথ্বী কোমায় চলে যায়। জয় তার ভাইকে বাঁচাবে কি উল্টা জয়কে কোনো এক ভয়ঙ্কর আত্মা নিজের বশে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জয় নিজেও হার মানার পাত্র না। সে ঠিক করে যেভাবেই হোক এই রহস্যের সমাধান সে করেই ছাড়বে। আর এরপরেই বের হয়ে আসতে শুরু করে আন্ধেরার ভয়ানক এক সত্য। এমনই ভয়ানক এক কালো ছায়া, অসাধারণ সব টুইস্ট আর হরর মিস্ট্রিতে ভরা গা হিম করে দেওয়া গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আন্ধেরা। অন্ধকার এক ছায়া ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে একটা শহরের সব অলি গলি আর মানুষকে। ছোট একটা মেয়ে ভয়ে কালো বড় বড় মনি দিয়ে তাকিয়ে আছে, যেন সে সাহায্য চাচ্ছে। পৃথ্বী নামের একটা ছেলে সমুদ্র পাড়ে বসে বাণী নামের একটা মেয়েকে বলে চারিপাশে অন্ধকার ছেয়ে গিয়েছিল, না কোনো সাহস ছিল না কোনো আশা। তোমার মতো আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন সবকিছুর উত্তর পেয়ে যায়। এরপর না ছিল ভয়, না কোনো ব্যথা আর না ডিপ্রেশন। তুমিও তো আমার মতো স্বাধীন হতে চাও, তাই না? বাণীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। পৃথ্বী বলে চলো আমার সাথে, আমি তোমাকে সেই পথ দেখাবো। বাণীর হাত ধরে ধীরে ধীরে তাকে সমুদ্রের মাঝে নিয়ে আসে। আর একটু গেলেই বাণী আর ঠাঁই পাবে না, তাই সে ভয়ে দাঁড়িয়ে গেলে পৃথ্বী বলে নিজেকে এই ভয় থেকে মুক্ত করে দাও। হঠাৎই পৃথ্বীর কণ্ঠ বদলে ভয়ানক এক অশরীরী কণ্ঠের রূপ নেয়। তার চোখের মণি বড় বড় হয়ে একদম কালো হয়ে যায়। বাণী ভয়ে সেখান থেকে সরে আসতে গেলে পৃথ্বী তাকে চেপে পানির মধ্যে ডুবিয়ে দেয়। বাণী পানির মধ্যে ছটফট করতে থাকে। অনেক কষ্টে পানির উপরে উঠতেই দেখে একটু আগেই চারিপাশে আলোয় ভরা ছিল, আর এখন সব অন্ধকার। আশেপাশে পৃথ্বীকে খুঁজতে থাকে। হঠাৎ তুরির শব্দ শুনে সেদিকে তাকাতেই দেখে কালো এক ছায়া তার দিকেই তাকিয়ে আছে। প্রচন্ড ভয়ে বাণী দৌড়াতে দৌড়াতে সমুদ্র পার হয়ে লন থেকে দৌড়ে বিশাল এক হোটেলে ঢোকে। ক্যামেরায় বাণীকে স্পষ্ট দৌড়াতে দেখা যায়। বাণীকে এভাবে দৌড়ে ঢুকতে দেখে রিসিপশনে থাকা কিছু মানুষ তার দিকে অবাক হয়ে তাকায়। বাণী ভয়ে লিফটের বাটন জোরে জোরে চাপতে থাকে। লিফট আসতে দেরি হবে বুঝে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রিসিপশনের কেউ ঠিক বুঝতে পারে না যে বাণী এমন আচরণ কেন করছে। বাণী দৌড়ে 409 নাম্বার রুমের সামনে এসে দরজা খুলতেই যাবে, তখনই আবারও সেই তুরির শব্দ তার কানে আসে। সেদিকে তাকাতেই দেখে জায়গাটা কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে। ভয়ে দ্রুত রুমে ঢুকে দরজা আটকে ঘরের আলো জ্বালায়। দরজায় তখনও কিসের যেন শব্দ হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের সব পর্দা টেনে দ্রুত ডক্টর পৃথ্বীকে কল দেয়, কিন্তু পৃথ্বীর ফোন বন্ধ। তাই হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে তোয়ালে দিয়ে মুখ চেপে কান্না করতে থাকে। তখনই বাণীকে তার বাবা কল দিলে বাণী নিজেকে কোনো রকমে সামলে স্বাভাবিক কণ্ঠে বলে, বাবা আমি কেবলই অফিসে এসেছি। অপর পাশ থেকে বাণীর বাবা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা বুঝে বাণীও হ্যালো হ্যালো করতে থাকে। হঠাৎ তার বাবার কণ্ঠ বদলে ভয়ানক এক কণ্ঠ হয়ে যায়। বাবা রেগে বলে, অফিসের নাম করে তুই বাজে কাজ করে বেড়াচ্ছিস, পরিবারের মান সম্মান সব শেষ করে দিয়েছিস, একটু লজ্জা থাকলে গিয়ে মরে যা। বাবা তার সত্য জেনে গেছে বুঝে লজ্জায় তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে
অসহায়ের মতো কান্না করতে থাকে। ওপাশে বাবার কণ্ঠ এখন স্বাভাবিক হয়ে গেছে। বাবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? বানি কিছুই শুনতে পায় না। সে বুঝতেও পারে না আসলে এতক্ষণ তার বাবা না, বরং কালো সেই ছায়া তার সাথে কথা বলেছে। সাথে সাথেই বানির রুমের দেওয়ালে মাকড়সার জালের মতো কালো ছায়া ছড়াতে ছড়াতে পুরো রুম কালো হয়ে যায়। সেই কালো ছায়া ওয়াশরুমে এসে চারিপাশ ধীরে ধীরে গ্রাস করে নেয়। কালো একটা ছায়া ধীরে ধীরে বানির উপর পড়তেই বানি ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, না প্লিজ। সাথে সাথেই কালো সেই ছায়া মাকড়সার জালের মতো বানির মুখে ছড়িয়ে পড়ে। বানির ভয়ানক এক আত্মচিৎকারে চারিপাশ কালো ছায়ায় ছেয়ে যায়। না জানি অন্ধকারের কি ভয়ানক খেলা এই শহরে শুরু হয়েছে। কেটে যায় একটা মাস। এসপি কোকলেকে ইন্সপেক্টর নায়ক বলে, কি সব ফালতু নিয়ম বানিয়েছে? মহিলা মিসিং এর কেসে মহিলা অফিসারের সাইন লাগবে। তখনই ইন্সপেক্টর কল্পনা আসলে এসপি বলে, বানি নামের একটা মেয়ের মিসিং কেস এসেছে। নায়ক তার তদন্ত শেষ করে দিয়েছে, কিন্তু তার বাবা নাছোড়বান্দা। সে এখনো রোজ থানায় এসে বসে থাকে। এখনো মনে হয় বাইরেই বসা। তুমি গিয়ে তার সাথে কথা বলো আর নায়কের রিপোর্টে সাইন করো। আসলে মহিলা অফিসারের সাইন না হলে কেস ক্লোজ হবে না তো, তাই। এসপি কে স্যালুট জানিয়ে কল্পনা ফাইলটা নিয়ে চলে যায়। জয় নামের এক ছেলে তার সাইকিয়াট্রিস্টকে বলে মেয়েটা জানালার পাশেই দাঁড়ানো ছিল, কিন্তু মেয়েটা নিজ ইচ্ছায় লাফ দেয়নি। মনে হচ্ছিল অদৃশ্য এক শক্তি মেয়েটাকে তার বশে নিয়ে জানালার বাইরে টেনে নিয়ে গেছে। একটা কালো জীবন্ত ছায়া, তবে সেটা কোনো মানুষের ছায়া না, বরং কোনো অশরীরী ছায়া। সেই ছায়া মেয়েটাকে টেনে নিয়ে যায় আর মেয়েটা মারা যায়। ডক্টরের যদিও তার কথা বিশ্বাস হচ্ছিল না, তবুও বলে, তুমি তোমার মতো বলে যাও। এদিকে বানির বাবা কল্পনাকে বলে, বানি কখনোই আমার থেকে কিছু লুকায়নি। সে আমাকে না বলে কেন কোথাও চলে যাবে? কল্পনা বিরক্ত হয়ে বলে, কেন? সে তো আপনাকে এটাও জানায়নি যে সে কোনো কল সেন্টারে না, বরং বাজে কাজ করছিল। বাবা কান্না করতে করতে বলে, মানছি আমার মেয়ে বাজে কাজ করত, কিন্তু তাও সে তো আমারই মেয়ে ছিল। একটা সুষ্ঠু তদন্ত কি তার প্রাপ্য না? কল্পনা বলে, আপনি ভুল বুঝছেন। আসলে রিপোর্টে কোথাও লেখা নেই যে বানির গায়েব হওয়ার পেছনে কেউ জড়িত আছে। বাবা রেগে জিজ্ঞেস করে, তাহলে বানি সেদিন ফোনের মধ্যে ওভাবে চিৎকার কেন করছিল? আমি কতবার হ্যালো হ্যালো বললাম, বানি একটা উত্তরও দিল না। কল্পনা অবাক হয়ে বলে, কিন্তু রিপোর্টে তো এমন কিছুই লেখা নেই। বাবা বলে, আমি তো ইন্সপেক্টর নায়ককে স্পষ্ট সব বলেছিলাম। এদিকে জয়ের ডক্টর আজিজ জিজ্ঞেস করে, দুঃস্বপ্নে দেখা ওই মেয়েটাকে তুমি চেনো? জয় খুব ঘাবড়ে বলে, না। ডক্টর জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই দুঃস্বপ্নের সাথে তোমার অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক আছে? জয় এবার রেগে বলে, আপনি ঘুরে ফিরে আমার অ্যাক্সিডেন্টের কথা কেন বলেন? ডক্টর বলে, দেখো, ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই তুমি এইসব স্বপ্ন দেখা শুরু করেছো। তাই আমার মনে হয় ওই অ্যাক্সিডেন্টে আসলে কি হয়েছিল সেটা নিয়ে তোমার কথা বলা উচিত, তাহলেই তুমি এসব থেকে মুক্তি পাবে। জয় রেগে বলে, আমি আর আপনার কাছে কোনো সেশন করতে পারবো না, বলেই রেগে বের হয়ে যায়। থানায় কল্পনা বানির কেস ক্লোজের জন্য সাইন করতে গিয়েও থেমে যায়। বানির বাবার অসহায় চাহনি দেখতেই তার বিবেক তাকে এমন অনৈতিক কাজ করতে বাধা দেয়। সে আর সাইনটা করতে পারে না। জয় মায়ের সাথে খেতে বসেও মন খারাপ করে ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে থাকে। মা জিজ্ঞেস করে, ডক্টর আজিজ আজ কি বললো? জয় রেগে বলে, আমি আর ওখানে যাব না। মা বলে, ডক্টরকে একবার সুযোগ তো দাও। জয় রেগে উঠে যেতে গেলে মা বলে, তুমি রোজ এমন খাবার কেন নষ্ট করো? জয় রেগে বলে, তুমি আজও পৃথ্বীর জন্য রুটি বানিয়েছো, বলেই রেগে উঠে চলে যায়। মা গুনে দেখে জয় ঠিকই বলেছে। ফটো ফ্রেমে মায়ের এক পাশে পৃথ্বী আর অপর পাশে জয় বসা, তার মানে পৃথ্বী আর জয় দুই ভাই। রাতে বাসার সামনে ময়লা ফেলতে আসলে জয় এক কুকুরকে পৃথ্বীর ভাগে রুটি খেতে দেয়। তখনই হঠাৎ অন্ধকারের মাঝ থেকে তুড়ির শব্দ আসতেই জয় অবাক হয়ে গ্যারেজের তাকাতেই দেখে তাদের গাড়ির কাভারটা উঠে আছে। গাড়ির ডান পাশের হেডলাইটটা ভাঙা। জয় প্রচুর ঘাবড়ে দ্রুত গিয়ে কাভার নামিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কল্পনা বানির সেই হোটেল রুম দেখতে আসে। রুমে তেমন সন্দেহজনক কিছু না পেয়ে করিডোরে আসতেই ক্যামেরা দেখে বলে, যেদিন বানি মিসিং হয়েছে সেই রাতের আর তার আগের রাতের ফুটেজ দাও। ম্যানেজার বলে, আসলে সেদিন রাতে সার্ভার রুমে আগুন লেগে গিয়েছিল, কোনো ফুটেজ বাঁচিনি, আর আমরা তো ফায়ার ব্রিগেডকেও কল দিয়েছিলাম। নায়ক স্যারকে তো আমরা সব জানিয়েছি। কল্পনা রাজীবকে বলে, ফায়ার ব্রিগেডকে কল দিয়ে শোনো তো হোটেল থেকে কল গিয়েছিল কিনা। বলেই করিডোরের জানালার কাছে আসতেই লক্ষ্য করে কাজটা নতুন লাগানো। ম্যানেজার বলে, আসলে ফায়ার ব্রিগেড কাজ ভেঙেছিল তো
তাই কল্পনার এবার সন্দেহ হয়। তাই রাজীবকে বলে সেদিন কারা কারা হোটেলে ছিল তাদের ডিটেলস বের করো, আর হোটেলের বাকি স্টাফদেরকে ডাকো, তাদের সাথেও কথা বলতে হবে। বাইরে তাকাতেই দেখে হোটেলের বাইরে একটা ক্যামেরা আছে। রাজীবকে বলে এর ফুটেজটাও বের করো। এদিকে জয় তার সিনিয়রের কোলোনোস্কোপির প্র্যাকটিক্যাল ক্লাস বাদ দিয়ে অন্ধকার জীবন্ত হতে পারে কিনা সেটা সার্চে ব্যস্ত। হঠাৎ তার নজর পড়ে রুমি নামের একটা মেয়ের ব্লগে। রুমি বলে আমাদের আশেপাশে এত অন্ধকার আছে, অথচ আমরা বিষয়গুলোকে ইগনোর করে আরো বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ সিনিয়র ডক্টরের নজর জয়ের উপরে পড়তেই জয় ঘাবড়ে তাকালে তার ইয়ারফোন খুলে যায়, আর সবাই রুমির কথা শুনে হেসে দেয়। জয় লজ্জায় দ্রুত ক্লাস থেকে বের হয়ে যায়। এদিকে রুমি বাসায় ফিরে দেখে তার মামা তার জন্য ব্রাউনি পাঠিয়েছে। বাসায় ঢুকে আগেই সেই ব্রাউনি ডাস্টবিনে ফেলে দেয়, যেন সে তার মামাকে সহ্যই করতে পারে না। জয় তখন রুমির লাইভ চ্যাটে জয়েন করে। রুমি বলে ভালো করে লক্ষ্য করে দেখবেন আমাদের পাশে যে খারাপ জিনিসগুলো হয়, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, রাগ, ঘৃণা, এসবের সাথে সুপার ন্যাচারাল কিছু বা ব্যাখ্যা করা যায় না এমন কিছু বিষয় জড়িয়ে আছে। এমন অনেক উদাহরণ আছে। 1967 সালে ডিট্রয়েট রায়টে নাইন রজ নামের এক ডেমন মানে রাক্ষসের সম্পৃক্ততা ছিল। অস্ট্রেলিয়ান বুশফায়ারে ক্রাম্পাস ডেমন নামের এক শয়তান জড়িত ছিল। তেমনি আমার কেন যেন অনুভব হয় মুম্বাইতে এমন এক রাক্ষসের উপস্থিতি আমি অনুভব করতে পারছি। আপনাদের মাঝের কেউ যদি এমন কিছু অনুভব করে থাকেন তাহলে আমাকে শেয়ার করতে পারেন। জয়ের সাথে সাথেই জয়েন করে বলে মানুষের মানসিক সমস্যাকে সুপার ন্যাচারাল ইস্যু বলছো, তাও আবার সামান্য কিছু লাইক আর শেয়ারের জন্য। রুমে উল্টা রেগে বলে কারোর সাথে যখন এমন ভয়ানক কিছু হয় আর সে শেয়ার করতে না পারে, কারণ মানুষ তাকে মানসিক রোগী বলতে পারে, সেটাকে মানসিক সমস্যা বলে, বুঝেছো? তাই এখানে এসে এসব ফালতু কথা বলবে না। জয় হতাশ হয়ে ল্যাপটপ অফ করে দেয়। কল্পনা হোটেলের বাইরের ফুটেজে দেখে বানি কিছু একটা দেখে ভয়ে দৌড়াচ্ছে। রাজীব বানির কল রেকর্ড দিয়ে বলে ওই হোটেলের সবাই একই কথা বলছে, যেন সবাই মুখস্থ করে এসেছে। রাজীব চলে গেলে কল্পনা বানির কল রেকর্ড চেক করে দেখে সে একটা নম্বরে বারবার কল করেছে। জলদি নম্বরটা ফাইন্ড কলারে দিতেই দেখে নম্বরটা ডক্টর পৃথ্বী নামের একজনের। দ্রুত সেই নম্বরে কল করতেই নম্বর বন্ধ বলে। রাতে জয় পৃথ্বীর ল্যাপটপে লক খোলার চেষ্টা করে, কিন্তু কোনো পাসওয়ার্ডই কাজ করে না। কি মনে পড়ায় দ্রুত ড্রয়ার থেকে মেডেল বের করে। তার মনে পড়ে যায় পৃথ্বী প্রথম যেদিন গাড়ি কিনে তাকে চালাতে বলেছিল। জয় তখন ভয় পাচ্ছিল। পৃথ্বী বলে ভয় পাচ্ছিস কেন? এই দেখ আমার এই লাকি চার্ম মেডেল আছে না। জয় দ্রুত পাসওয়ার্ডে মেডেল টাইপ করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। বিরক্ত হয়ে জয় ঘুমিয়ে পড়তে দেখে সারা শহর অন্ধকারে ছেয়ে যাচ্ছে। জয়ের রুমের দেওয়াল বানির দেওয়ালের মতোই কালো অন্ধকারে ধীরে ধীরে মুড়ে যাচ্ছে। সেই কালো ছায়ার মাঝে কালো কিছু একটা যেন নড়ছে। এমন মনে হচ্ছে যে এই অন্ধকার জীবিত। তুরির শব্দে জয়ের ঘুম ভাঙতেই লক্ষ্য করে কালো সেই ছায়া তার সারা ঘরে ভরে গিয়ে তার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। জয় চাইলেও আর নড়তে পারছে না। তার শিরা উপশিরা কালো হয়ে যাচ্ছে। ডানে তাকাতেই দেখে তার বুকের উপরে বিভৎস এক হাত। ভয়ে ভয়ে উপরে তাকাতেই দেখে পানি বিভৎস এক চেহারা নিয়ে তার উপরে বসে তার দিকে তেড়ে আসছে। ভয়ে জয় লাফিয়ে উঠতেই দেখে মা জানালার পর্দা সরিয়ে দিয়েছে। জয়কে এভাবে কাঁপতে দেখে মা জিজ্ঞেস করে কি হয়েছে। জয় বিরক্ত হয়ে আরেকদিকে ফিরে শুয়ে পড়লে মা মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে দুঃস্বপ্ন দেখেছো? শরীর ভালো না লাগলে কলেজে যাওয়ার দরকার নেই, সময় মতো ওষুধ নিয়ে নিও বলেই মা চলে যায়। কল্পনা বানির বাবাকে পৃথ্বীর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে কি আপনি চেনেন বা বানি কখনো এর নাম বলেছে? বাবা অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায়। কল্পনা বলে সেদিন বানি এই নম্বরে 13 বার কল দিয়েছিল। বাবা বলে না, একে আমরা চিনি না। কল্পনার নজর পড়ে বানির ছোটবেলার ছবির দিকে। পাশেই তাদের পরিবারের হাসি খুশি ছবি। কল্পনা বানির রুম দেখতে চাইলে বাবা তাকে বানির রুমে নিয়ে যায়। মা বাইরে থেকেই কেমন অদ্ভুত নজরে যেন বানির রুমের দিকে তাকিয়ে থাকে। কল্পনা বানির জিনিসপত্র দেখতে দেখতে একটা কার্ড পায় যেখানে লেখা আত্মা হিলিং। বাবা জানায় বানি এখানে থেরাপির জন্য যেত। এখানে যাওয়ার পর নাকি সে অনেকটা ভালো অনুভব করছিল। কল্পনা রাজীব আর বাবাকে নিয়ে বের
হয়ে যেতেই মা হঠাৎই উঠে বাণীর রুমে এসে আলমারি খুলে নিচের তাকের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দিয়ে বলে, জলদি বের হয়ে আয়, ওরা চলে গেছে। কল্পনা রাজীবকে নিয়ে আত্মা হিলিং মেডিটেশন সেন্টারে আসলে এখানকার ম্যানেজার চৈতন্য শর্মা তাদেরকে নিয়ে ভেতরে চিফ কনসালটেন্ট আয়শার কাছে আসে। কল্পনা আয়শাকে বলে, এই সেন্টারের স্টুডেন্ট বাণীকে 1 মাস হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। নামটা শুনতেই চৈতন্য কেমন এক অদ্ভুত নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। আয়শা তাদের ওয়েবসাইট সার্চ করে বলে, বাণী তো এখানে 4 মাস আগে কোর্স করেছিল। কল্পনা পৃথ্বীর ছবি দেখালে আয়শার সার্চ করে বলে, না, এখানে পৃথ্বী নামের কেউ ছিল না। কল্পনা বলে, ঠিক আছে, তাহলে বাণীর ব্যাচে যারা যারা ছিল তাদের লিস্ট আমাদেরকে দিন। আয়শা ফোনে কাউকে লিস্ট আনতে বলে জানায় একটু সময় লাগবে। রাজীবের কল আসায় সে বাইরে চলে গেলে কল্পনা জিজ্ঞেস করে, তা আপনারা কি এখানে মেডিটেশন করান? আয়শা বলে, না, আমরা আসলে এখানে অ্যাটেম্প করাই, যার ফুল ফর্ম অ্যাডভান্স টেক এনাবেলড মাইন্ডফুলনেস। এখানে পুলিশদের জন্য আলাদা থেরাপির ব্যবস্থাও আছে। আমার কার্ড রাখুন, দরকার হলে যোগাযোগ করবেন। তখনই রাজীব এসে বলে, পৃথ্বীর খোঁজ পাওয়া গেছে। এদিকে জয় রুমিকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, অন্ধকার কি সত্যি জীবিত হতে পারে? রুমি জিজ্ঞেস করে, এমন কেন জিজ্ঞেস করছো? জয় বলে, কারণ আমি অন্ধকারকে নিজ চোখে দেখেছি। রুমি এবার বেশ ঘাবড়ে তাকে একটা খবরের লিঙ্ক শেয়ার করে। ভিডিওতে বাণীর বাবা বলছে, আজ বাণী যদি কোনো অ্যাক্টরের বা পলিটিশিয়ানের মেয়ে হতো তাহলে পুলিশ কেসটা সিরিয়াসে নিত। হঠাৎ বাণীর মা বলে, কেউ বাণীকে খুঁজে পাবে না, বাণীকে ওই অন্ধকার নিয়ে গেছে। ভিডিওতে বাণীর ছবি দেখাতেই জয়ের ভয় আরো বেড়ে যায়, কারণ সে স্বপ্নে তো এই মেয়েটাকেই দেখেছে। ভয়ে ল্যাপটপ অফ করতেই দরজায় বেল শুনে এসে দেখে কল্পনা আর রাজীব এসেছে। কল্পনা এসে পৃথ্বীর কথা জিজ্ঞেস করলে জয় রেগে বলে, সে এখানে নেই, আপনারা এখন আসতে পারেন। রাজীব বিরক্ত হয়ে সারা বাসা খুঁজে দেখে, বাসায় আসলে আর কেউ নেই। জয় রেগে বলে, আপনাদের সমস্যা কি? কল্পনা বলে, ওর ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার সব নিয়ে নাও। টেবিলের পৃথ্বীর ছবি দেখে কল্পনা জিজ্ঞেস করে, তোমার নাম কি? জয় তার নাম বলতেই রাজীব এসে বলে, এগুলো কি সব পৃথ্বীর? জয় রেগে বলে, ল্যাপটপ আমার, এখন এখানে রেখে দেন। কল্পনা রেগে বলে, জলদি বলো পৃথ্বী কোথায়, আর এই মেয়েটাকে চেনো? বাণীর ছবি দেখে জয় ঘাবড়ে যায়। কল্পনা রেগে জিজ্ঞেস করে, এই মেয়ে কি পৃথ্বীর গার্লফ্রেন্ড? জয় রেগে বলে, বলেছি না আমি কিছু জানি না। তখনই মা অফিস থেকে ফিরে এইসব দেখে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? কল্পনা বাণীর ছবি দেখিয়ে বলে, মেয়েটা 1 মাস ধরে মিসিং। আমাদের ধারণা একে গায়েব করার পেছনে পৃথ্বীর হাত আছে। মা বলে, তা সম্ভব না, আসলে পৃথ্বী গত 1 মাস ধরে কোমায়। মেডিকেল রিপোর্ট দেখে জানা যায় পৃথ্বী কোমায় যায় 22 জুন, আর বাণী গায়েব হয়েছে 23 জুন। তাই কল্পনা আর কথা না বাড়িয়ে চলে যেতে গেলেই জয় তার ল্যাপটপ, পৃথ্বীর ট্যাব আর ফোন চায়। জয়ের ল্যাপটপ দিলেও কল্পনার পৃথ্বীর সব ডিভাইস চেক করতে নিয়ে যায়। তবে বাণীর ছবি দেখে পৃথ্বী কেন ঘাবড়ে গেল তাই তার সন্দেহ হয়। এই জন্য রাজীবকে বলে জয়ের উপরে নজর রাখার ব্যবস্থা করতে। থানায় ফিরতেই নায়ক রেগে এসে বলে, বাণীর কেস এখনো ক্লোজ করনি কেন? কল্পনা বলে, এখনো সময় পাইনি তো, তাই করিনি। নায়ক রেগে বলে, বাণীর পুরো পরিবার পাগল, দেখনি ওর মা কেমন পাগলামি করে, তাড়াতাড়ি কেসটা বন্ধ করো, বলেই সেখান থেকে চলে যায়। ফুটেজে বাণীকে দৌড়াতে দেখে রাজীব বলে, নায়ক স্যার মনে হয় ঠিকই বলেছে, দেখেন এই মেয়েটা কেমন পাগলের মতো ছুটছে। কল্পনা ভালো করে দেখে বলে, না, এটা পাগলামি না, এটাকে বলা হয় ভয়। রক্তমাখা এক মেয়ের চেহারা মনে করে বলে, এই ভয়কে আমি খুব ভালো করেই জানি। রাতে রুমি জয়ের সাথে দেখা করতে আসে। জয় বলে, তুমি তোমার ভিডিওতে অন্ধকারের কোনো শক্তির কথা বলেছিলে, আমি নিজ চোখে সেই অন্ধকারকে বাণীকে নিয়ে যেতে দেখেছি। আসলে আমি দুঃস্বপ্নে বাণীকে দেখেছি। রুমি বিরক্ত হয়ে চলে যেতে গেলে জয় দৌড়ে এসে বলে, তুমি বুঝতে পারছো না কেন? আমি ওই অন্ধকার ছায়াকে বাস্তবেও দেখেছি। আসলে 22 জুন আমার আর আমার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়, সেই দিনই আমি ওই অন্ধকারকে নিজ চোখে দেখেছি। পরের দিন মানে 23 জুন স্বপ্নে সেই একই অন্ধকার ছায়া বাণীকে টেনে নিয়ে যেতে দেখেছি। আমি ঠিক বুঝতে পারছি না আমি এসব কার সাথে শেয়ার করব, কে আমাকে বিশ্বাস করবে? রুমি জিজ্ঞেস করে, সেদিন আসলে কি হয়েছিল বলো। গাড়ি চালাতে চালাতে পৃথ্বী হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থেকে ট্রাক আসতে দেখে জয় ভয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির মোড় ঘোরাতেই গাড়ি গিয়ে ল্যাম্পপোস্টে জোরে বাড়ি খায়। সাথে সাথে আলো ভেঙে পড়ে। জয় রুমিকে সেখানে নিয়ে এসে বলে,
বলে, অ্যাক্সিডেন্টের পর আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। হঠাৎ হুঁশ ফিরতেই দেখি পাশে পৃথ্বী নেই। তুরির শব্দ শুনে বামে তাকাতেই দেখি কালো অদ্ভুত এক ধোঁয়া বেহুশ পৃথ্বীকে অদৃশ্য শক্তি বলে টেনে নিয়ে যাচ্ছে। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে জয় হতবাক হয়ে তাকায়। কালো সেই শক্তি পৃথ্বীকে শূন্যে তুলে নিতেই জয় দ্রুত গাড়ি থেকে বের হয়ে সেখানে গিয়ে দেখে পৃথ্বীর শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। কালো সেই ছায়া পৃথ্বীকে টেনে নিয়ে গেলে পৃথ্বী জোরে চিৎকার করতে থাকে। জয় দ্রুত দুই হাত দিয়ে পৃথ্বীর হাত ধরতেই কালো সেই ছায়া সাপের মতো তার হাত পেঁচিয়ে ধরে। জয় উপরে তাকাতেই দেখে বিভৎস দেখতে এক ছায়া পৃথ্বীর কাঁধে উঠে তার দিকে তার বিভৎস হাত বাড়িয়ে আছে। পৃথ্বীর মুখের শিরা উপশিরা কালো হয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণায় সে চিৎকার করছে। জয়ের আত্মা যেন শরীর থেকে বের হয়ে আসতে চাইছে। তার হাতের শিরা উপশিরাও ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। জয় ভয়ে জোরে চিৎকার করতে থাকে। পাশ থেকে ট্রাকের হেডলাইটের তীব্র আলো আসতেই সেই অন্ধকার জয়কে আর পৃথ্বীকে ছেড়ে দেয়। হর্নের জোরালো শব্দে জয়ের হুঁশ ফিরতেই জয় দ্রুত পৃথ্বীকে টেনে তার দিকে নেয়। সাথে সাথেই দুইজন ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। জয় জোরে জোরে পৃথ্বীকে ডাকতে থাকে। জয় রুমিকে বলে, এই অন্ধকারকে বুঝতে আমার তোমার সাহায্যের দরকার। আমার মনে হয় বাণী আর পৃথ্বী একে অপরের সাথে জড়িত। আমাদের খুঁজে বের করতে হবে বাণী আর পৃথ্বী কিভাবে একে অপরের সাথে জড়িত। তুমি কি আমাকে বাণীর মায়ের সাথে কথা বলতে সাহায্য করবে? রুমি জয়কে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বলে, কাল দেখা হবে। রুমি চলে যেতেই জয় বাসার দিকে যেতেই যাবে, হঠাৎ তার নজর পড়ে গ্যারেজে রাখা তাদের গাড়ির উপর থেকে আবারও কাভার সরে গেছে। গাড়ির কাভার নামাতে গিয়েও তার কি মনে হতেই এক ছটকায় কাভার ওঠাতেই দেখে পৃথ্বী বড় বড় কালো চোখ নিয়ে ড্রাইভিং সিটে বসা। ভয়ে জয় ছিটকে সরে যায়। পৃথ্বী ভয়ানক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে অশরীরী কণ্ঠে বলে, গাড়িতে বয়। জয় চোখের পলক ফেলতেই দেখে সে গাড়িতে বসে আছে। ভয়ে জয়ের দম বন্ধ হওয়ার উপক্রম। পৃথ্বী কালো বড় বড় চোখ করে বলে, তুই তো সব জানিস, বল তুই এসব কেন করলি? জয় ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছুই করিনি। পৃথ্বী বলে, তুই পুরো দুনিয়া, এমনকি নিজেকে মিথ্যা বললেও অন্ধকার সব জানে বলে আচমকা গায়েব হয়ে যায়। জয় পৃথ্বী বলে চিৎকার করে তাকে খুঁজতে সামনে তাকাতেই দেখে কালো পলিথিন থেকে বিভৎস একটা হাত বেরিয়ে আসছে। আচমকা বাণী তার বিভৎস চেহারা নিয়ে লাফিয়ে গাড়ির উপরে ওঠে। জোরে জোরে মাথা দিয়ে কাঁচে বাড়ি দিয়ে কাঁচ ভেঙে ভেতরে ঢুকতেই যাবে, ভয়ে জয় চোখের সামনে হাত দিয়ে ঢেকে দেয়। হাত সরাতেই দেখে সে রাস্তার উপরে বসা। পেছনের রোড লাইট আচমকাই ব্লাস্ট হয়ে যায়। ভয়ে জয় রীতিমতো কাঁপতে থাকে। একান্ত নামের এক শিশু আশ্রমে এক কেয়ারটেকার ছোট এক বাচ্চাকে মারতে মারতে বলে, রোজ তুই চাদরে পি করিস, আমার কি ঠেকা পড়েছে যে রোজ এসব পরিষ্কার করব? বলেই সেই গন্ধ চাদরে বাচ্চাটার মুখ চেপে ধরে বলে, আবারও এমন করলে তোকে ওই টয়লেটে ঘুমাতে দিব। বাচ্চাটার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আসলে রাতে বাচ্চাটা পি করতে বেশ সাহস করে ওয়াশরুমের সামনে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই কিছু ছেলে তাকে ধরে মারতে থাকে আর হুমকিও দেয়, যদি সে কখনো কাউকে কিছু বলে তাহলে তাকে জানেই মেরে ফেলবে। সেই তিনজন ছেলে সেখানেই দাঁড়িয়ে আছে দেখে ছেলেটা ভয় কিছুই বলে না। একটা কালো গাড়ি আর তার পিছু পিছু এক অ্যাম্বুলেন্স এসে আশ্রমের সামনে দাঁড়ায়। কালো জ্যাকেট পরা এক লোক কালো গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে। এদিকে আশ্রমের ভিতরে বাচ্চাদের ইলেকট্রনিক ব্যান্ডের মতো কিছু একটা দেওয়া হয়। বাচ্চারা লাইন ধরে সেই ব্যান্ড নিয়ে ভেতরে যেতে থাকে। ক্যামেরায় সব বাচ্চাকে রেকর্ড করা হচ্ছে। ওমর নামে সেই বাচ্চাটা একটা ব্যান্ড নিয়ে হলে সবার সাথেই লাইনে বসতেই একজন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? এ দিয়ে কি মিউজিক শোনে নাকি? কালো জ্যাকেট পরা সেই লোকটা অর্ডার দিতেই ক্যামেরা সব বাচ্চাদের দিকে ঘোরানো হয়। অদ্ভুত এই ব্যান্ড অন হতেই সব বাচ্চারা ঘোরের মধ্যে চলে যায়। সবাই যেন কোনো তপস্যা করছে এমন ভাবে দুলতে থাকে। অনবরত দুলতে দুলতে কিছু বাচ্চা পড়ে যায়। তবে অবাক
করা বিষয় হলো সবাই নড়াচড়া করলেও ওমর স্থির হয়ে বসে আছে। ওমর হঠাৎ চোখ মেলে তাকাতেই দেখা যায় তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে। কালো জ্যাকেটের লোকটা হতাশ হয়ে প্রচুর রেগে গিয়েছে যে কোনো বাচ্চাই তাদের কাজের না। হঠাৎ তার নজর পড়ে ওমরের উপরে। একমাত্র তার হার্টবিট বাকিদের থেকে ভিন্ন মাত্রায় দেখাচ্ছে। লোকটা কাকে যেন কল দিয়ে বলে সাবজেক্টকে পেয়ে গেছে। তার গ্রামার ওয়েভস অনেক শক্ত, সে একদম পারফেক্ট। না জানি এখানে আসলে কি চলছে। ডক্টর পৃথ্বীর সিটি স্ক্যান করছে। কম্পিউটারে সেটা ভালো করে অবজার্ভ করতে সেটা আচমকাই বাণীর কালো বিভৎস ছায়ায় পরিণত হয়। ভয়ানক এই স্বপ্ন দেখে জয় কেঁপে ঘুম থেকে ওঠে। তখনই রুমি কল দিলে জয় লাফিয়ে ওঠে। হঠাৎ সে লক্ষ্য করে বেলকনিতে কালো একটা ছায়া দাঁড়ানো। চোখের ভুল ভেবে ভালো করে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। রুমি মেসেজ দিলে এসব ভুলে দ্রুত রেডি হয়ে বের হয়ে যায়। এদিকে হাসপাতালে ডক্টর সাহায় মাকে জানায় পৃথ্বীর এখনো কোনো উন্নতি হয়নি, তবে ভালো খবর এটা যে কোনো অবনতিও হয়নি। আশা রাখা যায় ভালো কিছুই হবে। মা বলে আসলে হাসপাতালের বিল দিতে একটু সময় লাগছে। সাহায় বলে পৃথ্বী আমাদের হাসপাতালের অনেক ভালো একজন ডক্টর ছিল, তাই চিন্তা করবেন না, আমি সামলে নিব। কল্পনা সুইমিং প্র্যাকটিসে আসে দেখে পানির নিচে ছেঁড়া একটা ওড়না ভাসছে। নিজেকে কোনো রকমের সামলে ড্রেসিং রুমে এসে আয়নার সামনে দাঁড়াতেই তার মনে পড়ে গ্রামের সবাই মিলে একটা মেয়ের মুখে কালো কালি মাখাচ্ছে। একজন এসে তার গলায় দড়ির মতো কিছু বেঁধে দিচ্ছে। অতীতের ভয়ানক সেই স্মৃতি মনে পড়তেই কল্পনা রেগে তার ব্যাগটা ছুঁড়ে ফেলে। তখনই তার নজর পড়ে আত্মা হিলিং এর আয়শার ভিজিটিং কার্ডে। রাজীব কল দিয়ে বলে আমি সারা রাত সাইবার সেলে বসে আছি, কিন্তু কেউ পৃথ্বীর ট্যাপটা ধরতেও চাচ্ছে না। সিন্ডেকে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করতেই বলল উপর থেকে নাকি অর্ডার আছে, ট্যাপ কেউ ধরলে চাকরি যেতে পারে। কল্পনা বলে এই কেসে এমন কি আছে যে সবাই লুকাতে চাচ্ছে? তুমি ওখানেই বসো, আমি একটা ব্যবস্থা করছি। কল্পনা পুলিশ একাডেমির প্লেগ্রাউন্ডে এসে কমিশনার সাথে দেখা করলে কমিশনার বলে গতবার তোমাকে সাহায্য করতে গিয়ে নিজের চাকরিরও 12টা বাজতে গিয়েছিল, এখন কি? কল্পনা সব বুঝিয়ে বললে কমিশনার বলে ঠিক আছে, আমি সাইবার চিফকে বলবো, কিন্তু তুমিও সাবধানে থেকো। কল্পনা রাজীবকে জানাতেই রাজীব বলে আজ তো ছুটি, আপনার আসার দরকার নেই, আমি সব আপডেট আপনাকে জানাবো। জয় রুমির সাথে বাণীর মায়ের সাথে দেখা করার জন্য বের হলে পুলিশের লোক তাদের উপর নজর রাখে। এদিকে একান্ত আশ্রমের কেয়ারটেকার সবার নজর এড়িয়ে ওমরকে কালো জ্যাকেট পরা সেই লোকের গাড়িতে উঠিয়ে দেয়। লোকটা কেয়ারটেকারকে এক বান্ডিল টাকা দেয়। রুমি বাণীর মায়ের সামনে ক্যামেরা ধরে জিজ্ঞেস করে বাণীর সাথে কি হয়েছিল বলেন তো, কিন্তু বাণীর মা কোনো কথাই বলে না। রুমি হাল ছেড়ে দিয়ে সরে গেলে বাবা বলে যেদিন থেকে বাণী গায়েব হয়ে গেছে সেদিন থেকেই ওর মায়ের এই অবস্থা হয়েছে। ডক্টর বলেছে এটা নাকি ডিপ্রেশন। জয় বাণীর মায়ের সামনে এসে দেখে সে বাণীর রুমের দিকে এক নজরেই তাকিয়ে আছে। জয় জিজ্ঞেস করে ওখানে কি দেখছেন? উষ্মি বলে অন্ধকার। কেন, তুই তো দেখেছিস তাই না? রুমি জিজ্ঞেস করে বাণীর সাথে কি হয়েছিল? উষ্মি বলে কয়েকদিন ধরে ও খুব ভয়ে ভয়ে থাকতো, মনে হতো কারো থেকে পালানোর চেষ্টা করছে। গায়েব হয়ে যাওয়ার এক রাত আগে হঠাৎ কিছু শব্দে আমার ঘুম ভেঙে যায়। উষ্মি ঘরের মধ্যে বাণীকে খুঁজতে থাকে। হঠাৎ বাইরে থেকে বাণীকে জোরে জোরে হাসতে শোনে। দ্রুত বাণীর রুমে এসে দেখে ঝড়ো হাওয়ায় বাণীর রুমের জানালা জোরে জোরে বাড়ি খাচ্ছে, অথচ বাণী তার বেডে নেই। জানালা বন্ধ করতে গেলে দেখে বাইরের দোলনায় বাণী জোরে জোরে হাসতে হাসতে দুলছে। উষ্মা বাণীকে কয়েকবার ডাকে, তবুও তার কোনো সাড়া নেই। বাণী পাশের দোলনার দিকে তাকিয়ে কি যেন বলছে আর হাসছে। পাশের দোলনাটাও একই ভাবে দুলছে। উষ্মা দ্রুত সেই বৃষ্টির মধ্যে এসে দেখে দোলনায় বাণী নেই। আশেপাশে বাণীকে খুঁজতে তাকাতেই দেখে বাণী চুপচাপ দাঁড়িয়ে কি যেন দেখছে। উষ্মা বাণীকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু বাণীর কানে কোনো কথাই যাচ্ছে না। সামনের রাইডটা একা একাই ঘুরছে। উষ্মা বাণীর কাঁধে হাত রাখতেই দেখে কালো একটা ছায়া। উষ্মা হতবাক হয়ে রাইডের দিকে তাকাতেই দেখে একটা বাচ্চা মেয়ে সেই রাইডে ঘুরছে। মেয়েটার চোখ কালো হয়ে আছে। মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাণী দৌড়ে গিয়ে সেই রাইডে উঠে জোরে জোরে হাসতে হাসতে বলে আরো জোরে দিব, বলেই জোরে জোরে ঘোরাতে থাকে। মেয়েটার মতো সেও জোরে জোরে ঘুরছে। মেয়েকে এত জোরে ঘুরতে দেখে মা দৌড়ে গিয়ে বাণীকে থামিয়ে নামিয়ে আনতেই বাণী বমি করে দেয়। সাথে সাথেই সে যেন অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে না যে সে কিভাবে এত বৃষ্টির মধ্যে আসলো। উষ্মা তখন স্তব্ধ হয়ে সেই রাইডের দিকেই তাকিয়ে আছে। বাণী চিৎকার করে মাকে ডাকতে থাকে, কিন্তু
মা সেদিকেই এক নজরে তাকিয়ে থাকে। সেই পুরনো কথা মনে করে উষ্মা বলে, ওই কালো ছায়াই আমার মেয়েকে গিলে খেয়েছে বলেই কান্না করতে থাকে। বাবা রেগে বলে, অনেক হয়েছে, আপনারা এখন আসতে পারেন। রুমি বলে, আমরা আসলে আপনাদেরকে সাহায্য করতে এসেছি, আপনি কি কোনো কালো ছায়া দেখেছেন? উষ্মি বলে, ওই ছায়া সবাইকে গিলে খাবে, কেউ বাঁচতে পারবে না। জয় জিজ্ঞেস করে, আমার ভাই পৃথ্বী বাণীকে চিনতো, আমার মনে হচ্ছে এদের দুজনের সাথে অন্ধকারের কোনো একটা সম্পর্ক আছে। বাণী কি আপনাকে পৃথ্বীর বিষয়ে কিছু বলেছিল? উষ্মি বলে, নিজেই বাণীকে জিজ্ঞেস করে নাও, সে তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। ভয়ে জয় ধীরে ধীরে পেছনে তাকাতেই একটা বাচ্চা ছায়া দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। জয় ভয়ে চমকে ওঠে। উষ্মি হাসতে হাসতে বলে, তোমাকে দেখে পালাচ্ছে, যাও যাও, ওকে নিজেই গিয়েই জিজ্ঞেস করো। বাবা এসে বলে, ওষুধের সময় হয়ে গেছে, ও এখন অসুস্থ তো তাই এমন উল্টাপাল্টা বলেই উষ্মিকে নিয়ে যায়। জয় ভয়ে ভয়ে সেই রুমের দরজায় আসতেই একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনে ভরকে ওঠে। রুমিকে জিজ্ঞেস করে, তুমি কিছু শুনেছো? রুমি বলে, না, তবে আমার এই ঘোস্ট মিটার শুনতে পারবে। জয় ধীরে ধীরে বাণীর রুমের দরজা ধাক্কা দিতেই বাচ্চা এক মেয়ের ছায়া সরে যায়। জয় ভয়ে আটকে উঠে রুমিকে জিজ্ঞেস করে, তুমি কিছু দেখেছো? রুমি বলে, না। রুমি দৌড়ে তার ক্যামেরা আনতে যায়। জয় বাণীর রুমে ঢুকতেই আলমারি থেকে ভয়ানক এক গোঙানির শব্দ শুনতে পায়। বিষয়টাকে পাত্তা না দিয়ে এগোতেই রুমির গোস্ট সাউন্ড রেকর্ডার বলতে থাকে, ইভিপি ডিটেক্ট করা হয়েছে। আলমারির ভেতরের শব্দটা আরো তীব্র হতে থাকে। জয় জোরে টান দিয়ে আলমারির দরজা খুলতেই দেখে সেখানে কিছুই নেই। আশেপাশে নজর ঘোরাতেই আচমকা এক কালো ছায়া তাকে টেনে আলমারির মধ্যে নিয়ে নেয়। রুমি ক্যামেরা নিয়ে দৌড়ে এসে জয়কে আর সেখানে পায় না, তবে তার ঘোস্ট ডিটেক্টর আলমারির কাছ থেকেই জোরে জোরে সিগন্যাল দিচ্ছে। জয় ভয়ে অন্ধকারের মাঝে বসে আছে। বাচ্চা এক মেয়ের কান্না শুনে সামনে তাকাতেই দেখে তার পেছনে এক ছায়া ঘর ঘর করে শব্দ করছে। বাচ্চা মেয়েটা ভয়ে কাঁচুমুচু হয়ে বসে বড় বড় কালো চোখ দিয়ে তাকিয়ে কান্না করছে। হঠাৎ মেয়েটার চোখ বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে। জয় মেয়েটার দিকে হাত বাড়াতেই মেয়েটা মাথা গুজে নেয়। সাথে সাথেই সেই ছোট মেয়ের জায়গায় বাণীর বিভৎস কালো ছায়া এসে জয়ের হাত জোরে চেপে ধরে। ভয়ে জয় চিৎকার করতে থাকে। রুমে আলমারির দরজা খুলে জয়কে এভাবে চিৎকার করতে দেখে ছবি তুলতেই জয়ের ধ্যান ভাঙে। সে ভয়ে বাইরে পড়তেই কোন রকমে উঠে দৌড়ে বাইরে চলে যায়। উষ্মির চিৎকার করে বলে, অন্ধকার থেকে কখনোই পালাতে পারবে না, ওই কালো ছায়া কাউকে ছাড়বে না বলেই হাসতে থাকে। জয় হাঁপাতে হাঁপাতে বাইরে আসলে রুমি জিজ্ঞেস করে, কি হয়েছে? জয় আশেপাশে যেখানে ছায়া দেখছে তার ভয় করছে, তাই রুমিকে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার দম বন্ধ হয়ে আসছে। রুমি তাকে কোন রকমের টেনে বাইরে এনে অটোতে করে চলে যায়। তাদের পিছু পিছু পুলিশের লোকটাও যায়। উষ্মি তখন বিছানায় শুয়ে ঘুম পাড়ানির গান গাচ্ছে, এমন ভাবে হাত বোলাচ্ছে যেন কেউ সেখানে শোয়া, অথচ সেখানে কাউকেই দেখা যায় না। আয়নায় তাকাতেই দেখা যায় উষ্মির সামনের সেই বাচ্চা মেয়েটা শোয়া, আর উষ্মির পেছনে উষ্মির মতো পোশাকেরই এক কালো বিভৎস ছায়া উষ্মির মতোই তার গায়ে হাত বোলাচ্ছে। কি ভয়ানক দৃশ্য, বাপ রে। কল্পনা আয়েশার সাথে ক্যাফেতে দেখা করতে আসে। তখনই রাজীব কল দিয়ে বলে, পৃথ্বীর ট্যাবের চেক আপ হয়ে গেছে, আপনাকে কিছু স্ক্রিনশট পাঠিয়েছি। কল্পনার স্ক্রিনশট দেখে বলে, মনে হচ্ছে এগুলো কোনো মেডিকেল রিপোর্ট, তুমি কিছুক্ষণ পর ডক্টর সাওয়ান্তের ক্লিনিকে দেখা করো। কল কাটতেই কল্পনা আয়েশাকে স্ট্রেস রিলিফ থেরাপির কথা বলে আয়েশা বলে, আজ 7টায় ফ্রি আছি, তাহলে সেন্টারে এসে দেখা করো। রুমে জয়কে বাসায় এনে দরজা খুলতেই যাবে, তখনই আজিজ আসলে রুমে জিজ্ঞেস করে, মামা তুমি এখানে? আজিজকে এখানে দেখে জয় অবাক হয়ে বলে, ইনি তোমার মামা? ডক্টর আজিজ তো আমার থেরাপিস্ট। রুমে জয়কে ঘরে নিয়ে সোফায় শুয়ে দিতেই আজিজ রুমিকে সাইডে নিয়ে বলে, দেখো জয়ের যখন তখন সাইকোটিক অ্যাটাক হতে পারে, তাই তার এখন চিকিৎসার প্রয়োজন। রুমি রেগে বলে, হ্যাঁ, প্রথমে কিছু ওষুধ দিবে, এরপর ওষুধ কাজ করা বন্ধ করে দিলে তাকে পাগল বলে পাগলা গারদে ভরে দিবে। আজিজ বলে, তোমার মায়ের সিচুয়েশন আলাদা ছিল, তুমি তখন অনেক ছোট ছিলে। রুমি রেগে বলে, আমি এখন আর ছোট নেই, তাই আমাকে আমার মতো থাকতে দাও বলেই রেগে চলে যায়। আজিজ মন খারাপ করে দেখে রুমি তার দেওয়া ব্রাউনি ফেলে দিয়েছে। ডক্টর
ডক্টর শাওন কাজ করতে দেখে কল্পনা রাজীবকে বলে জয় বাণীর বাসায় গিয়েছে, তার মানে কিছু একটা গন্ডগোল তো আছে, কাল বাণীর বাসায় গিয়ে দেখতে হবে যে কি হয়েছে। তখনই শাওন আসতেই কল্পনা জিজ্ঞেস করে মেডিকেল রিপোর্ট গুলো দেখে কি বুঝলেন। শাওন বলে এগুলো কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের ডোজের চার্ট, এটা কিসের ট্রায়াল তা বলা যাচ্ছে না, তবে এখানে যে মেডিসিন ব্যবহার করা হচ্ছে সেটা শিডিউল এইচ ড্রাগস, আর এই শিডিউল এইচ ড্রাগস হলো এমন ওষুধ যা প্রেসক্রিপশন ছাড়া কেনা সম্ভব না। আর এই কেটা C13Z নামের ড্রাগটা ব্যান করা হয়েছে। এই ওষুধ দিয়ে হিপনোটিজম করা হয়, তার মানে এই ওষুধ রোগীকে দিলে তুমি রোগীকে যা বলবে রোগী তাই করবে। কল্পনা রিপোর্ট দেখে বলে তার মানে এই পৃথিবী কোনো অবৈধ এক্সপেরিমেন্ট করছিল। রাজীব রিপোর্টে রোগীর নামের জায়গায় এক্স থেকে জিজ্ঞেস করে এই পেশেন্ট এক্স আবার কে। কল্পনা বলে নাম যেন না জানে তাই এক্স লিখেছে, তবে এখানে যে নাম আছে সেটা খুঁজে বের করো। দেখা যায় রিপোর্টে জুড রেজারিও নামে কারোর নাম লেখা। জয়ের মা ডক্টর আজিজকে তাদের বিল্ডিং এর বাইরের ফুটেজ দেখিয়ে বলে আজ আমাদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড এটা আমাকে পাঠিয়েছে। ভিডিওতে জয়কে এমন অদ্ভুত আচরণ করতে দেখে আজিজ জিজ্ঞেস করে জয় তার ওষুধ সময় মতো নিচ্ছে তো। আসলে জয়ের উপরে এখন অনেক বড় ইমোশনাল প্রেসার চলছে, তাই সে কিছু হ্যালোসিনেট করে নিজের ক্ষতিও করতে পারে। ছেলে এসব কথা শুনে মা আরো ভেঙে পড়ে। পৃথ্বীর রিপোর্ট আজিজকে দেখালে আজিজ রিপোর্ট দেখে বলে এমন রিপোর্টে পৃথ্বীর সুস্থ হওয়ার চান্স খুবই কম। আসলে যতদিন পৃথ্বী কমায় আছে ততদিন জয়ের মানসিক অবস্থা আরো খারাপ হবে, তাই এই সময় জয়কে তার ওষুধ সময় মতো দিতে হবে। জয় চোখ মেলতেই দেখে তার গায়ের উপরে একটা কালো বিড়াল বসা। ভয়ে লাফিয়ে উঠে রুমিকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও রুমি নেই। হঠাৎ ভেতরের এক ঘরে আসতেই দেখে দেওয়ালে জিন, পিশাচ, ঘোল সব রকমের ভয়ানক জিনিসের পোস্টার লাগানো। ভয়ে ব্যাগ নিয়ে সেখান থেকে বের হতে গেলেই রুমি ঘরে ঢুকে নিজেই থমকে যায়। জয় জিজ্ঞেস করে তুমি কি কালো জাদু করো নাকি? রুমি বলে আসলে একটা পডকাস্ট বানাবো তাই এসব নিয়ে রিসার্চ করছিলাম, আর সরি আমি জানতাম না যে তুমি এতটা অসুস্থ। সন্ধ্যা হতেই কল্পনা আত্মা হিলিং সেন্টারে আসতে দেখা যায় কালো জ্যাকেট পরা সেই লোকটা বের হয়ে যাচ্ছে। আয়শাকে রিসিপশনে দেখে কল্পনা তার কাছে যেতেই চৈতন্য তাকে ডেকে নিয়ে যায়। কল্পনা ওয়েটিং এরিয়াতে বসতেই দেখে ওমর গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। চৈতন্য আয়শাকে বলে বাচ্চাটা অনেক ভয়ে আছে, আসলে ওকে ওই আশ্রমে অনেক টর্চার করা হতো তাই ওকে ছাড়িয়ে এখানে আনা হয়েছে। যতদিন না ওর অ্যাডাপশন হয় ততদিন ও এখানেই থাকবে। আয়শা ওমরের কাছে এসে বলে ওই যে আন্টি আছে না উনি তোমার খেয়াল রাখবে, তোমার যা লাগবে ওনাকে বললেই হবে। ওমর লক্ষ্মী বাচ্চার মতো মাথা নাড়ায়। ডিনার করার সময় রুমি লক্ষ্য করে জয়ের হাতে কালো লম্বা লম্বা দাগ। জয় নিজেও বেশ অবাক হয়ে বলে হয়তো বাণী যখন আমাকে ধরেছিল তখন হয়েছে। আমার মনে হচ্ছিল ওই কালো অন্ধকার আমাকে তার দিকে টেনে নিতে চাচ্ছিল। জয় হঠাৎ থেমে বলে আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি, এসব কি আদেও হয় নাকি? রুমি বুঝিয়ে বলে এসব আছে বলেই তুমি অনুভব করেছো, তবে এখন প্রশ্ন এটা না যে এই অন্ধকার আদেও আছে কিনা, আসল প্রশ্ন হলো এগুলো কেন হচ্ছে। কল্পনার মাথায় আয়শা একটা অ্যাটেম মেশিন লাগিয়ে বলে এটা আমার পার্সোনাল মেশিন, মাঝে মাঝে আমিও ব্যবহার করি, তাই ভয়ের কিছু নেই। মেশিনটা পড়াতেই কল্পনা চোখ বুঝতেই তার বান্ধবীর সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত দেখতে পায়। হঠাৎ সেখানে কিছু লোক এসে তার বান্ধবীর মুখে কালি মাখায়। মেয়েটা তীব্র অপমানে কুয়ার কাছে যায়, আর এরপর শুধু তার ছেঁড়া ওড়না উঠতে দেখা যায়। ভয়ানক সেই স্মৃতি মনে করে কল্পনা চিৎকার করে কান্না করতে থাকে। আয়শা তাকে তার সেই খুব কাছের বান্ধবীর মতো সান্ত্বনা দেয়। জয় বাসায় ফিরতেই মা জিজ্ঞেস করে তুমি সময় মতো ওষুধ কেন নিচ্ছ না? আমার বা ডক্টর কারোর কথাই শুনছো না কেন? জয় রেগে বলে আমি ডিপ্রেশনের সাথে নয়, বরং এমন কিছুর সাথে লড়াই করছি যেটা কোনো না কোনো ভাবে পৃথিবীর সাথে জড়িত। মা জয়ের হাতে কালো দাগ দেখে বলে তার মানে ডক্টর ঠিক বলেছিল, তুমি নিজেকে আঘাত করা শুরু করেছো। জয় রেগে বলে তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? মা বলে সত্যি জানতে চাও? তাহলে দেখো। জয় দেখে সে যে গাড়ি দেখে গতরাতে ভয় পাচ্ছিল সেখানে তো কোনো গাড়িই নেই, সে একা একাই ভয়ে বসে আছে। জয় বলে নিশ্চয়ই কেউ এই ভিডিও এডিট করেছে, আমি তো শুধু গাড়ির কাভার দিচ্ছিলাম। মা বলে কিসের গাড়ি? অ্যাক্সিডেন্টের পর তো আমাদের গাড়ি বাসায় আসেইনি। এই কথা শুনে জয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। মা বলে তুমি আসলে হ্যালোসিনেট করেছো, কারণ তুমি সময় মতো ওষুধ নিচ্ছ না। গ্যারেজে এসে জয় হতভম্ব হয়ে গ্যারেজের সামনে দাঁড়ায়। তার কানে সবার কথা বাজতে থাকে। সে মায়ের কথা বিশ্বাস করবে না রুমির কথা নাকি বাণীর মায়ের কথা?
কথা। অন্ধকার সেই ছায়া ভয়ানক কণ্ঠে জয়ের কানে কানে বলে, এই অন্ধকার সব গিলে খাবে। জয় কানে 2 হাত দিয়ে চেপে চিৎকার করে বলে, এসব বন্ধ করো। হঠাৎ তার চারিপাশ আলোয় ভরে যায়। পেছন থেকে পৃথ্বীর কণ্ঠ বলে, ভয় পাস না জয়, যা তুই দেখছিস, যা শুনছিস, সব সত্য। এই শক্তির কাছে নিজেকে সমর্পণ করে দে। জয় পানিতে তাকাতেই দেখে কালো ছায়া তার চারিপাশ গ্রাস করে ফেলছে। মাথায় সে আজব মেশিন লাগিয়ে পৃথ্বী বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোর কেমন লাগছে? জয় হাসতে হাসতে বলে, আমি বলতে পারবো না কেমন লাগছে, কারণ এর আগে আমার কখনোই এমন অনুভূতি হয়নি। তার মানে কি জয়ও এই অন্ধকারের কালো ছায়ায় বিলীন হয়ে যাবে? অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কিছু বাচ্চারা খেলছে। কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সুশান্ত তার মেয়ের খেলা দেখছে। মেয়েকে দেওয়ার জন্য সে একটা পুতুল নিয়ে এসেছে। পুতুলটা দেখিয়ে মেয়েকে ডাকতে যাবে, তখনই বাচ্চা মেয়েটার মা মেয়েটাকে ডেকে ঘরে নিয়ে যায়। ঠিক তখনই সুশান্ত খেয়াল করে কালো হেলমেট পরা কেউ একজন বাইক নিয়ে তার উপর নজর রাখছে। তাকে দেখে সুশান্ত ভয়ে দৌড় দিলে সেই বাইকের ছেলেটাও সুশান্তকে তাড়া শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই সুশান্ত বুঝতে পারে ছেলেটা আসলে তাকে ফলো করছে না। হঠাৎ ফোনের অ্যালার্ম বাজতেই সুশান্ত ফোন বের করে দেখে সূর্য ডুবতে আর মাত্র 50 মিনিট বাকি। সুশান্ত তাড়াতাড়ি দৌড়ে লাইব্রেরিতে আসে। লাইব্রেরির লোকটা সুশান্তকে বলে, তুমি আবার এসেছো? তোমার কমিক বুক কিন্তু এখনো আসেনি। সুশান্ত লোকটার কথায় পাত্তা না দিয়ে কমিক বুকটা খুঁজতে শুরু করলে তাকে রাখা সব বইগুলো পড়ে যায়। লোকটা ধাক্কা দিয়ে সুশান্তকে লাইব্রেরি থেকে বের করে দিয়ে বলে, এটাই তোমার শেষ আশা, আর কখনো আমার লাইব্রেরিতে আসবে না। সুশান্ত উল্টা লোকটাকে আরো 10,000 টাকা দিয়ে বলে, মোট 20,000 হলো। যখনই ওই কমিকটা আসবে সাথে সাথেই আমাকে ডাক দিবে। সূর্য ডুবতে আর মাত্র 38 মিনিট বাকি। সুশান্ত তাড়াতাড়ি একটা ট্যাক্সিতে উঠে টানেলে ঢোকার সময় অন্ধকার দেখে লাইট সেভার অন করে নেয়। কিন্তু সামান্য আলোতে এই অন্ধকারকে দূর করা সম্ভব না। পাশের সিটে অন্ধকারের কালো ছায়া দেখে সুশান্ত ভয়ে চোখ সরিয়ে নেয়। কিছুটা দূরে সুশান্ত ট্যাক্সি থেকে নেমে দৌড়ে তার বাসায় আসে। কিন্তু বাসায় আসতেই চারপাশের দিকের আলোগুলো জ্বলতে আর নিভতে শুরু করে। সুশান্ত তাড়াতাড়ি ছাতা খুলে মাথার উপরে আলো জ্বালিয়ে দেয়। তখনই আন্ধেরাকে নিজের দিকে আসতে দেখে সুশান্ত দৌড়ে কোনো মতে ঘরের ভিতরে ঢুকে নীল রঙের সব আলো জ্বালিয়ে দেয়। এরপর কিছুক্ষণ দরজা লুকিং গ্লাসে তাকিয়ে দেখতে থাকে কেউ তার ঘরের দিকে আসছে কিনা। ব্যাগ থেকে পুতুলটা বের করে টেবিলের উপরে রেখে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। পরের দিন সকালে পৃথ্বীকে নিয়ে ভয়ানক এক স্বপ্ন দেখে জয় লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। নোটিফিকেশন বাজতেই ফোনটা হাতে নিয়ে দেখে আজ পৃথ্বীর জন্মদিন। মাকে সাথে নিয়ে জয় হাসপাতালের পৃথ্বীর সাথে দেখা করতে আসে। অপরদিকে খুনের খবর পেয়ে কল্পনা তাড়াতাড়ি ক্রাইম স্পটে আসে। কল্পনাকে দেখে রাজীব বলে, দুজনেরই হাতে রক কাটা। দেওয়ালে রক্ত ভেজা একটা হাতের ছাপ দেখে কল্পনা রাজীবকে বলে, হয়তো মৃত্যুর আগে এরা বাঁচার চেষ্টা করেছিল। গতকাল রাতে কি হয়েছে কল্পনা সেগুলো ভাবার চেষ্টা করে। আসলে গতকাল রাতে হঠাৎ বাণীর মা সুস্মি রান্নাঘর থেকে ভয়ঙ্কর ভাবে বের হয়ে আসে। রান্নাঘর থেকে একটা শব্দ শুনতে পেয়ে বাণীর বাবা রান্নাঘরের সামনে এসে দেখে উস্মি কেমন মাতাল অবস্থায় হাঁটছে। উস্মির হাতে একটা চাকু আর জামায় রক্তের দাগ। বাণীর বাবা চাকুটা হাতে দিয়ে ধরে উস্মিকে থামানোর চেষ্টা করে, কিন্তু উস্মি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চাকু দিয়ে হাত কেটে নিজেকে শেষ করে ফেলে। উস্মির বাণীর বাবাকে বলে, কেউ বাঁচবে না, আন্ধেরা সবাইকে খেয়ে ফেলবে। কল্পনা রাজীবকে বলে, বাণীর মা না হয় অসুস্থ ছিল, কিন্তু তার বাবা তো সুস্থ ছিল, সে কেন নিজেকে শেষ করলো? উস্মি মারা যাওয়ার পর হঠাৎ পুরো ঘরের আলো বন্ধ হয়ে যায়। তখনই দরজার বাইরে থেকে বাচ্চা একটা মেয়ে মাথা বের করে চাকুর দিকে ইশারা করে। মেয়েটার ইশারায় বাণীর বাবা চাকু নিয়ে নিজেকে শেষ করে দেয়। রাজীব কল্পনাকে বলে, হয়তো মেয়েকে ফিরে পাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছে, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে। হঠাৎ কিছুটা মনে পড়তেই ঘরের ভিতরে এসে বাণীর পরিবারের ছবিগুলো দেখতে থাকে। কল্পনা রাজীবের কাছে জানতে চায়, এই ঘটনা হওয়ার 10 থেকে 12 ঘন্টা আগে জয় এদের সাথে দেখা করতে এসেছিল, তাই না? রাজীব হ্যাঁ বললে কল্পনা বলে, ওকে এখনই থানায় নিয়ে আসো। অপরদিকে জয় তখন ক্লাস করছে। ক্লাসের মাঝেই হঠাৎ বেশ ভারী গলায় পৃথ্বী তাকে বলে, তুই আমার সাথে এমনটা কেন করলি? জয় আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। ক্লাস শেষে জয় তার টিচারকে জিজ্ঞেস করে, ব্রেইনের নার্ভের ইমব্যালেন্সের কারণে যদি ডিপ্রেশন হয় তাহলে সেই ইমব্যালেন্সের চিকিৎসা করলে ডিপ্রেশন কি ভালো হবে? প্রফেসর হ্যাঁ বললে জয় জিজ্ঞেস করে, তাহলে আজ পর্যন্ত কেউ এই থিওরি প্র্যাকটিস করেনি কেন? পৃথ্বী এই বিষয়ে
কোথায় কাজ করছিল, ও কি আপনাকে কিছু বলেছে? প্রফেসর বলে না। জয় বলে অ্যাক্সিডেন্টের আগে ও আমার কাছে কোন একটা রিসার্চ নিয়ে বলতে চাচ্ছিল। প্রফেসর জয়কে বলে পৃথিবীকে তোমার চাইতে ভালো কেউ জানে না, ও কোনো কাজে সফল না হলে কাউকে বলতো না। এদিকে রাজীব বারবার জয়কে কল দিল, রিসিভ না করায় কলেজে এসে রাজীব জয়কে নিয়ে থানায় যায়। অপরদিকে মেডিটেশন সেন্টারে ওমর হাসপাতালে যেতে রাজি না হলে শেষে টানা হেঁচড়া শুরু করে দেয়। আয়শা এসে ওমরকে ছাড়িয়ে বলে ওর সাথে এমন করছো কেন? চৈতন্য আয়শাকে বলে আজ ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আয়শা বলে সেটা ঠিক আছে, কিন্তু এভাবে কেন নিয়ে যাচ্ছ? আমি ওর সাথে কথা বলছি, তোমরা বাইরে অপেক্ষা করো। আয়শা ওমরকে বুঝিয়ে বলে তোমাকে ওরা কোথাও নিয়ে যাচ্ছে না, ডক্টরের সাথে দেখা করে তোমাকে আবার এখানে নিয়ে আসবে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। অপরদিকে আজ বিখ্যাত কমিক লেখক কানিশ গুপ্তার কালিয়া তার নাইট অফ ডেমন নামের একটা কমিক বুক রিলিজ হয়েছে। সেই অনুষ্ঠানে সুশান্ত এসেছে। নতুন কমিক রিলিজে সবাই খুশি হলেও সুশান্ত কানিশ গুপ্তাকে বলে আমি এখানে সাতিয়া দ্য ওয়ারিয়র মঙ্ক ওই কমিকের বইয়ের জন্য এসেছি। কানিশ গুপ্তা সুশান্তকে বলে তাহলে তুমি সেই লোক যে আমাকে বারবার ওই কমিকের জন্য ফোন আর মেসেজ করছো। সুশান্ত কানিশ গুপ্তাকে বলে যত টাকা লাগে আমি আপনাকে দিব, দয়া করে ওই কমিকের একটা কপি আমাকে দিন। সুশান্তের এমন পাগলামি দেখে গার্ডরা তাকে সেখান থেকে বের করে দেয়। অপরদিকে জয়কে থানায় নিয়ে কল্পনা জিজ্ঞেস করে বাণীর কল লিস্টে পৃথ্বীর নম্বরটা অনেকবার পাওয়া গেছে। এরপরই বাণী গায়েব হয়ে যায়। গতকাল তুমি বাণীর বাবা মায়ের সাথে দেখা করতে গেলে 10 থেকে 12 ঘন্টা পর তারাও মারা গেল। হয়তো তোমরা দুই ভাই অপয়া, নয়তো তোমরা আমার থেকে কিছু না কিছু অবশ্যই লুকাচ্ছ। রুমে কল্পনাকে বাণীর মায়ের ভিডিও দেখায়, যেখানে বাণীর মা বলছে ওই আন্ধেরা আমার মেয়েটাকে খেয়ে ফেলেছে। ভিডিও দেখে কল্পনা রাজীবকে বলে কালো জাদু করার অপরাধে এদের দুজনকে অ্যারেস্ট করো। জয় কল্পনাকে বলে এটা কোনো কালো জাদু বা অন্ধবিশ্বাস না, সত্যি সুপার ন্যাচারাল কোনো শক্তি এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে আন্ধেরা অর্থাৎ অন্ধকার জীবিত হয়ে গেছে। আন্ধেরা প্রথমে মানুষকে ভয় দেখায়, তারপর নিজেকে শেষ করার জন্য বাধ্য করে। আন্ধেরা আমার ভাইকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচিয়েছি। জয়ের মুখে এসব শুনে কল্পনা আর রাজীব হাসতে থাকে। রুমি কল্পনাকে বলে জয় মিথ্যা বলছে না, সত্যি সত্যি আন্ধেরা জীবিত হয়ে গেছে। কল্পনা জিজ্ঞেস করে বাণীর মা তোমাদেরকে সব বলল, অথচ নিজের স্বামীর কাছে সব গোপন রাখলো? রুমি বলে আমরা বলার পরও আপনারা যেরকম মজা করছেন, হয়তো ওরাও ভেবেছিল আপনারা মজা করবেন, তাই আপনাদেরকে বলেনি। কল্পনা ল্যাপটপে বাণীর মেডিকেল রিপোর্ট বের করে তাদের দুজনকে দেখায়। কল্পনা জয়কে বলে এই রিপোর্টগুলো পৃথ্বীর ট্যাবলেটে পেয়েছি। বাণী সুশান্ত নামের একজন আর আরেকজনের পরিচয় পেশেন্ট এক্স নামে সেভ করা। তুমি তো ডক্টর, কেটামিন ওষুধের কথা নিশ্চয়ই জানো। কেটামিন মেডিসিন সাইকোথেরাপিতে ব্যবহার হতো, কিন্তু এটা বর্তমানে ব্যান করা হয়েছে। এই বাজেয়াপ্ত মেডিসিন নিয়ে তোমার ভাই ওদেরকে সাহায্য করছিল নাকি ওদের উপরে কোনো এক্সপেরিমেন্ট করছিল? জয় বলে এটা ডিপ্রেশনের এমন চিকিৎসা যেটা রোগীর ক্ষতি করে না, আর আপনারা যে পেশেন্ট এক্স এর কথা বলছেন সেটা আসলে আমি নিজেই। অনেক অ্যাডভান্স একটা ল্যাব আছে যেখানে একটা মেশিন আছে। পৃথ্বী বলতো ওই মেশিনটা ডিপ্রেশন দূর করতে পারে। ওর মনে হতো ওই মেশিন দিয়ে ট্রিটমেন্ট দিলে আমিও ভালো হয়ে যাব। ওর কাছে আমার ট্রিটমেন্ট করার পারমিশন ছিল না, তাই আমাকে পেশেন্ট এক্স এর নাম দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে। কিন্তু আমি ছাড়াও যে ওর আরো পেশেন্ট ছিল সেটা আমি জানতাম না। ওই ল্যাবের লোকেশনটা কোথায় সেটা আমি জানি না, কারণ গাড়ির ডিকিতে করে আমাকে লুকিয়ে নিয়ে যেত। এরপর একটা ট্রলির মধ্যে করে বেসমেন্ট থেকে লিফটে উঠতো। তবে বিল্ডিংটা আমি ভেতর থেকে দেখে চিনতে পারবো। আমি বারবার জিজ্ঞেস করলো পৃথ্বী কখনোই লোকেশন বলেনি। বাইরে কিছু একটা হট্টগোলের শব্দ শুনে কল্পনা আর রাজীব সেদিকে যায়। জয় রুমিকে বলে ওই মেশিনের ট্রিটমেন্ট নিয়েছিল বলে আমি স্বপ্নের মধ্যে বাণীকে দেখেছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? এদিকে কল্পনা আর রাজীব চলে যাওয়ায় রুমি কেস ফাইলের ছবি তুলতে শুরু করে। তখনই কনস্টেবল এসে কল্পনা একটা ফাইল দিলে সে আবার নিজের রুমে ফিরে আসে। কল্পনা জয় আর রুমিকে বলে তোমরা দুজন এখন যেতে পারো, তবে শহরের বাইরে যাবে না। দুজন চলে গেলে কল্পনা রাজীবকে কনস্টেবলের দেওয়া ফাইল দিয়ে বলে সুশান্তের ডিটেলস পাওয়া গেছে। 2017 সালে সাইবার ফ্রড করার কারণে ওর নামে একটা কেস আছে। থানার বাইরে এসে জয় রুমিকে বলে আমি শুধু এটাই বুঝতে পারছি না বাণী আমাকে কেন ভয় দেখানোর চেষ্টা করছে। রুমি বলে পৃথ্বী যদি বাণীর সাথে ভুল কোনো এক্সপেরিমেন্ট করে তারপরে বাণী তোমাকে কেন ভয় দেখাবে? রুমি কল্পনার ল্যাপটপ থেকে তোলা একটা ছবি দেখিয়ে বলে হয়তো এই ছবিগুলো থেকে আমরা কোনো ক্লু পেতে পারি। জয় ছবিটা দেখে রুমিকে বলে এ তো সেই জানালা যেখান থেকে বাণী লাফ দিয়েছিল। কল্পনা রাজীবকে নিয়ে সুশান্তের ওয়াইফের সাথে দেখা করতে আসে। সুশান্তের স্ত্রী বলে এখনো কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। 2017 সালে জেলে যাওয়ার পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কল্পনা জিজ্ঞেস করে জেল থেকে বের হওয়ার পর
তার আচার আচরণ কেমন ছিল। সুশান্তের স্ত্রী বলে, এখন প্রতিটা অফিসারের কাছে তো আমি আলাদা আলাদা হবে আমার লাইফ স্টোরি শেয়ার করতে পারবো না। এমন কথা শুনে কল্পনা অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কোন অফিসার এসেছিল? সুশান্তের বাসা থেকে বের হয়ে কল্পনা রাজীবকে বলে, ইন্সপেক্টর নায়ক সুশান্তকে খুঁজছে কেন? এর মানে সুশান্ত আর বাণীর যে এই কেসের সাথে একটা কানেকশন আছে সেটা নায়ক আগে থেকেই জানতো। রাতে ওমর আয়েশাকে বলে, ডক্টর আঙ্কেল আমাকে বড় একটা চেয়ারে বসিয়েছিল, চেয়ারের আশেপাশে অনেকগুলো আলো জ্বলছিল, মাথায় কিছু একটা দিতেই আমি একটা বাগানে চলে যাই। ওমরের কথা শুনে মনে হচ্ছে হয়তো সে পৃথ্বী সেই এক্সপেরিমেন্ট চেয়ারের কথাই বলছে। এদিকে একজন কনস্টেবল রাজীবকে কল করে জানায় বাণিজ্য হোটেলে মারা গেছে জয় আর রুমি 408 নম্বর রুমটা বুক করেছে। এই রুমটাতেই বাণী ছিল। রুমি ব্যাগ থেকে আত্মা ডিটেক্ট করার বেশ কিছু মেশিন বের করে জয়কে বলে, মানুষ যেখানে মারা যায় মৃত্যুর পরও তার আত্মা কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে। একটা এভিপি রেকর্ডার আর স্পিড বক্স বের করে রুমি ক্যামেরাটা অন করে দেয়। এরপর খাটের পাশে বসে রুমি বলে, বাণী তুমি যদি এখানে থাকো তাহলে কিছু একটা করে বোঝাও যে তুমি আমাদের সাথে কথা বলতে চাচ্ছ। যদি তুমি আমাদের সাথে কথা বলতে চাও তাহলে ডান পাশের ইএমএফ মিটারে আসো, আর যদি কথা বলতে না চাও তাহলে বাম পাশের ইএমএফ মিটারে আসো। কিন্তু বেশ কিছুক্ষণ পার হলেও বাণীর আত্মার কোনো রেসপন্স পাওয়া যায় না। তখনই জয়ের মা কল দিলে রুমি বলে, তুমি আসলেই লাকি যে তোমার মা আছে। 8 বছর আগে আমি মাকে হারিয়েছি। মা বলতো কোন রাক্ষস তাকে পজেস করার চেষ্টা করছে। সবাই মনে করতো সে পাগল হয়ে গেছে, কিন্তু আমি মাকে সব সময় বিশ্বাস করতাম। 2 বছর বয়সে আমার ভাই মারা যাওয়ার কয়েকদিন পরে আমার মাও মারা যায়। নিজের জীবনের কথাগুলো বলতে বলতে রুমির চোখে পানি চলে আসে। নিজেকে সামলে সে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে করে, যেদিন তার মা তাকে বারবার বলছিল আমি পাগল না। এদিকে এসআইএলএম এর লোকজন রুমির মাকে টেনে হিচড়ে নিয়ে যায়। রুমির পাশেই তার মামা দাঁড়িয়ে আছে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। রাত তখন বেশ গভীর। হঠাৎ ইএমএফ মিটারে কিছু একটা অস্তিত্ব বোঝা যায়। জয় পাশে দাঁড়িয়ে দেখে ওয়াশরুমের দরজায় একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে। ইএমএফ মিটারের রিডিং ধীরে ধীরে তীব্র হচ্ছে। জয় সাহস নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে রুমিকে ডাকতে থাকে। দরজার সরাতেই ভয়ঙ্কর ভাবে বাণী ঘাড় ঘুরিয়ে জয়ের দিকে তাকায়। বাণী ভয়ঙ্কর ভাবে চিৎকার করতেই জয় ভয়ে দূরে ছিটকে পড়তে তার ধাক্কায় ক্যামেরা পড়ে যায়। অপরদিকে ঠিক একই সময় দেখা যায় সুশান্তের উপরও কিছু একটা ভর করেছে। বাণী বাতাসে ভাসতে ভাসতে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজার দিকে মুখ করে দাঁড়ায়। জয় সাহস করে উঠে দাঁড়াতেই বাণীর সামনের করিডোরের দিকে যেতে শুরু করে। যাবার আগে জয়ের দিকে একবার মুখ তুলে তাকায়, মানে সে বোঝাতে চাচ্ছে জয় যেন তাকে ফলো করে। জয় সেখান থেকে সরে গেলে আয়নায় দেখা যায় জয়ের উপরে আন্ধেরা ভর করেছে। জয় বাণীর পিছনে যেতেই আয়নার মাঝ থেকে ধীরে ধীরে আন্ধেরা বের হয়ে আসে। এদিকে জয় রুম থেকে বের হয়ে করিডোরে দিয়ে সামনে তাকিয়ে দেখে বাণী বাতাসে ভাসতে ভাসতে জানালার দিকে যাচ্ছে। জানালার চারপাশটা আন্ধেরার কালো ছায়ায় ঢেকে গেছে। বাণী জয়ের দিকে ফিরে তাকাতেই পেছন থেকে আন্ধেরা তাকে জড়িয়ে ধরে টেনে জানালার বাইরে নিয়ে যায়। তখনই জয় বুঝতে পারে তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। জয় ভয়ে ভয়ে পেছনে তাকায়। ততক্ষণে কল্পনা আর রাজীব হোটেলে আসলে কনস্টেবল তাওরে বলে ওরা 408 নাম্বার রুমে আছে। এদিকে রুমের ভেতরে যে এত কিছু হয়ে গেছে রুমি তার কিছুই জানে না। ওয়াশরুমের ট্যাপ বন্ধ করতেই সে ইএমএফ মিটারের রিডিং শুনতে পায়। তাড়াতাড়ি বাইরে এসে দেখে জয় ঘরে নেই, আর ডান পাশের ইএমএফ মিটারটা সিগন্যাল দিচ্ছে, মানে বাণীর আত্মা কথা বলতে চায়। তখনই কল্পনা আর রাজীব রুমে এসে জিজ্ঞেস করে তোমাদেরকে বলেছিলাম এসব থেকে দূরে থাকবে। কল্পনা জয়ের কথা জিজ্ঞেস করতেই রুমি মিটারের রিডিং ফলো করতে করতে বাইরের দিকে যাওয়ার সময় বলে আমিও জয়কেই খুঁজছি। রুমি করিডোরে আসতেই মিটারের সিগন্যাল আরো বাড়তে শুরু করে। রুমি তাড়াতাড়ি জানালার পাশে এসে দেখে জয় হোটেলের নিচে বাগানে হাঁটছে। রুমি জয়কে ডাক দিতেই জয় থমকে দাঁড়ায়। কিছুটা দূরে পৃথ্বীকে হাঁটতে দেখে জয় চিৎকার করে তাকে ডাক দেয়। জয়ের পাশেই বাণীর আত্মা ছটফট করছে। জয় বাণীর দিকে এগিয়ে যেতেই হঠাৎ অন্ধকারের মাঝ থেকে কিছু একটা এসে বাণীর পা ধরে টেনে নিয়ে যায়। ঠিক তখনই দূর থেকে পৃথ্বী জয়কে ডাক দিলে জয় সেদিকে চলে যায়। কল্পনা আর বাকি সবাই জয়কে এভাবে হাঁটতে দেখে তাড়াতাড়ি হোটেল থেকে নেমে আসে। এদিকে জয় মন্ত্রমুগ্ধের মতো একভাবে পৃথ্বীর দিকে হেঁটেই যাচ্ছে। কিছুটা দূরে এসে রাস্তার পাশে জয় থমকে দাঁড়ায়। অপর পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা দেখে জয়ের সেদিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। পাশেই পৃথ্বীকে দেখে জয় তার দিকে হেঁটে যায়। এদিকে এই ভ্রমের মধ্যে জয় যে ব্যস্ত রাস্তা পার হচ্ছে সেটা সে
বুঝতেই পারে না। হঠাৎ সেই কালো ছায়াটা জয়ের দিকে মুখ ফিরে তাকাতেই জয় বাস্তবে ফিরে আসে। জয় স্বাভাবিক হতেই কালো ছায়াটা জয়ের ডান হাত ধরে টানতে টানতে অন্ধকারের মধ্যে নিয়ে যেতে শুরু করে। অপরদিকে সুশান্ত নিজের কল্পনায় এই দৃশ্যগুলো দেখছে আর ছটফট করছে। জয় আবারও ছায়ার সাথে হাঁটতে শুরু করে। তার দিকে বড় একটা বাস ছুটে আসতে দেখে কল্পনা দৌড়ে এসে জয়কে ধাক্কা দেয়, কিন্তু তখনই কল্পনা বুঝতে পারে জয়ের মাঝ থেকে একটা অদৃশ্য শক্তি আলাদা হয়ে গেল। জয় স্বাভাবিক হতেই সুশান্ত স্বাভাবিক হয়ে যায়। কল্পনা জয়কে বাসার সামনে নামিয়ে দিলে জয় মায়ের সাথে কোনো কথা না বলেই বাসার দিকে চলে যায়। জয়ের মা ঘরে যেতেই রুমি কল্পনাকে জিজ্ঞেস করে, যখন আপনি জয়কে ধাক্কা দিয়েছিলেন তখন কোনো কিছুর অস্তিত্ব অনুভব করেছেন? কল্পনা এই কথার উত্তর না দিয়ে রুমিকে বলে বাণীর কেস থেকে দূরে থাকবে। রুমি কল্পনাকে বলে, আপনি এখনো বুঝতে পারছেন না, জয় বাণীকে খুঁজছে না, উল্টা বাণী আর আন্ধেরা জয়কে খুঁজছে। এদিকে সুশান্ত কম্পিউটারে বসে জয়ের সব বিস্তারিত বের করে। সুশান্ত বুঝতে পারে জয় আর পৃথ্বী দুই ভাই। রাতে ঘুমানোর সময় জয় আজ ঘটে যাওয়া দৃশ্যগুলো বারবার মনে করতে থাকে। তখনই জয়ের ফোনে একটা নোটিফিকেশন আসে। ফোনটা হাতে নিতেই জয়ের ল্যাপটপ নিজে নিজেই অন হয়ে যায়। ল্যাপটপের ভেতর থেকে ভারী একটা কণ্ঠ জয়কে বলে, কি হয়েছে, ঘুমাতে পারছো না? জয় তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে দিলে সেই ভয়ঙ্কর কণ্ঠটা ফোনের মাঝ থেকে বলে, আন্ধেরা তোমাকে ঘুমাতে দিবে না, সে সব সময় তোমাকে দেখছে। আন্ধেরা, বাণী, পৃথ্বী আর ওই মেশিন, এই সবকিছু সম্পর্কে আমি জানি। তুমি যদি আমার সম্পর্কে জানতে চাও তাহলে কাল সকাল 10টায় রেডি থাকবে। এদিকে রুমি আজ রেকর্ড করা ভয়েস গুলো অ্যানালাইসিস করে বুঝতে পারে কেউ একজন বারবার আত্মা বলে চিৎকার করছে। অপরদিকে এত গভীর রাতেও ওমর জানালার পাশে বসে বারবার টেবিল ল্যাম্পটা অন আর অফ করছে। পরের দিন সকালে ওমরকে নিয়ে আবারও সেই মেশিনে এক্সপেরিমেন্ট করা হয়। মেশিনটা মাথায় সেট করে অন করতেই ওমরের মনে হয় সে কোনো বাগানের মধ্যে হাঁটছে। তার জীবনের সব ভয় চলে গেছে। যে রুমে এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেই রুমের সবকিছু সিসিটিভির মাধ্যমে একজন দেখছে। এই লোকটার নাম রাজ, যাকে আমরা কালো কোট পরা অবস্থায় আশ্রমের বাইরে দেখেছিলাম, আর এর সম্পর্কে আমরা সামনেই জানতে পারবো। কিছুক্ষণ পর রাজ একটা মিটিং এ আসলে তার পার্টনার জিজ্ঞেস করে, মিস্টার ওবেরয় কোথায়? রাজ তখন ভিডিও কলের মাধ্যমে মিস্টার ওবেরয়কে তার পার্টনারদের সাথে কথা বলিয়ে দেয়। পার্টনাররা ওবেরয়কে জিজ্ঞেস করে, আপনি এন্টি ডিপ্রেশন রিসার্চের উপরে প্রয়োজনের তুলনায় বেশি ইনভেস্ট করছেন, আসলে আপনার প্ল্যানটা কি? ওবেরয় বলে, এসব আপনাদের জানার দরকার নেই, তবে গত বছরের তুলনায় এই বছরে 4 গুণ বেশি প্রফিট হবে। আমি একটা ডিপ্রেশনের মহামারী গড়ে তুলবো। এতদিন আমরা শুধু মানুষের কাছে ওষুধ দিয়েছি, এরপর আমরা মানুষের কাছে রোগটাও পৌঁছে দিব, আর রোগ বাড়লেই এন্টি ডিপ্রেশনের ওষুধের চাহিদাও বাড়বে। অপরদিকে কল্পনা তার সিনিয়রকে এসব জানালে সে বলে, আবার এসব আজগুবি থিওরি শুরু করেছো? এইসব কিছুর ভিতরে যে কোনো কানেকশন আছে সেটা তোমাকে কে বললো? পৃথ্বী কোমায় পড়ে আছে, আজ রাতের মধ্যে যদি আরেকজন ভিকটিম সুশান্তকে না খুঁজে পাও তাহলে কেসটা বন্ধ। এদিকে জয় সকাল 10টায় অদৃশ্য ভয়েসের দেওয়া ঠিকানা অনুযায়ী দেখা করতে আসে। বাসাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই সুশান্তের বাসা। জয়কে দেখে সুশান্ত তাড়াতাড়ি তার বাসায় নিয়ে আসে। জয়কে ঘরের ভেতরে এনে সুশান্ত বলে, এই সবকিছু সিক্রেটলি করতে হয়েছে কারণ অনেক ভয়ঙ্কর একটা গ্রুপ আমাদের পেছনে পড়ে আছে। সুশান্ত তার পরিচয় দিলে জয় বুঝতে পারে পৃথ্বী যার উপর এক্সপেরিমেন্ট করছিল এটাই সেই সুশান্ত। তখনই দরজায় বেল বাজলে লুকিং মনিটরে দেখা যায় জয়কে ফলো করতে করতে সুশান্তের বাসায় রুমিও এসেছে। সুশান্ত জয়কে বলে, তোমার সাথে হোটেলে যা হয়েছে আমি সব জানি, আর সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। বাণীর সাথে যা হয়েছে সেটা শুধু তুমি দেখোনি, আমিও দেখেছি। আসলে ওই চেয়ারে যারা বসে সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তবে আমি খুঁজে বের করেছি কিভাবে আন্ধেরাকে দূর করা যায়। সুশান্ত ইউভি লাইট আর ছাতা দেখিয়ে তাদেরকে বলে, আপাতত এভাবেই আমি আন্ধেরাকে দূর করছি। জয় জিজ্ঞেস করে, কিন্তু তুমি বুঝলে কিভাবে এগুলো দিয়ে কাজ হয়? সুশান্ত সাত্তিয়া নামের কমিক বইটা এনে জয়কে বলে, সব প্রশ্নের উত্তর এখানে পাবে। এই কমিকে যে দত্ত আছে সে মানুষের ভেতর থেকে আলো শুষে নেয়। যখন আমার সাথে এমন ঘটনা ঘটতে শুরু করে তখন আমার মনে পড়ে এমন কিছু আমি কোনো বইতে পড়েছিলাম, কিন্তু এই কমিক বইয়ের শেষ পৃষ্ঠা আমি খুঁজে পাইনি। রুমি কমিক বইটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আমাদেরকে 15 বছরের পুরনো এই বই দেখাতে দেখেছো? জয় রুমিকে নিয়ে চলে যাওয়ার সময় সুশান্তকে বলে, পৃথ্বী তোমাকে এই চেয়ারে বসিয়ে এক্সপেরিমেন্ট করেছে, তারপরও এত রিস্ক নিয়ে তুমি আমাদেরকে সাহায্য করার জন্য ডেকেছো, সেই কারণে তোমাকে ধন্যবাদ, তবে এসব ফালতু থিওরি শোনার সময় আমাদেরকে নেই। সুশান্ত বলে, তোমরা পৃথ্বীকে ভুল ভাবছো, পৃথ্বী একমাত্র মানুষ যে আমাকে বাঁচানোর চেষ্টা
করছিল। হাসপাতালের ট্রিটমেন্টের সময় একদিন পৃথ্বী আমাকে বলে, আমি তোমাকে কিছু কথা বলবো, কিন্তু তার বিপরীতে তুমি কোনো রিয়াক্ট করবে না, কারণ ওরা আমাদের উপরে সব সময় নজর রাখছে। পৃথ্বী সুশান্তকে বলে, মনে করার চেষ্টা করো ট্রিটমেন্ট শুরু হওয়ার পর থেকে তোমার কখনো হ্যালুসিনেশন হয়েছে? সুশান্ত বলে, হ্যাঁ হয়েছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? পৃথ্বী বলে, যারা ওই মেশিনে বসেছে তাদের সবার সাথেই হ্যালুসিনেশন হয়। কেন হয় তা আমি জানি না, তবে সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিটমেন্ট বন্ধ করে চলে যাও। কিন্তু সুশান্ত এসব বোঝার চেষ্টা না করেই বলে, ট্রিটমেন্ট বন্ধ করলে আমাকে আবারও জেলে পাঠিয়ে দিবে। সুশান্ত পৃথ্বীর কথা না শুনেই চেয়ারে বসে ট্রিটমেন্ট শুরু করে। অপরদিকে জয়ের মা হাসপাতালে গিয়ে ইনফর্মড রিফিউজাল ফর্ম জমা দেয়, মানে পৃথ্বীর উপর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার আবেদন। ডক্টর পৃথ্বীর মাকে বলে, লাইফ সাপোর্ট সরিয়ে নিলে পৃথ্বী মারা যাবে। পৃথ্বীর মা বলে, এক ছেলেকে বাঁচাতে গিয়ে আমি আরেকজনকে মারতে পারি না। যতদিন পৃথ্বী কোমায় থাকবে জয় এই ঘটনায় নিজেকেই দায়ী মনে করে আরো ভেঙে পড়বে। এদিকে সুশান্ত জয়কে জানায় আত্মা হিলিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে সে ট্রিটমেন্ট নিতে শুরু করেছিল। একদিন ওরা যে লেকে সেমিনারের জন্য এসেছিল সেখানে ওরা আমাকে এই ট্রিটমেন্টের অফার দেয়। তবে আবার মনে হয় এই কমিকের শেষ পৃষ্ঠা পেলে আমরা কোনো সলিউশন পেয়ে যাব। রুমি কমিক বইয়ের কথা শুনে আবারও টিটকারি শুরু করলে সুশান্ত রাগ করে দুজনকে বাসা থেকে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে রুমির সেদিন হোটেল রুমে রেকর্ড করা অডিও প্লে করে জয়কে শোনায়। অডিওতে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে কেউ আত্মা আত্মা বলে চিৎকার করছে। আর কিছুক্ষণ আগেই সুশান্ত আত্মা হিলিং নামের একটা সংস্থার কথা বলছিল। আমার মনে হচ্ছে বাণী তোকে ভয় দেখাচ্ছে না, বরং সাহায্য করছে। ওই সংস্থার কাছে কি এমন মেশিন আছে যার কারণে এসব হচ্ছে। অপরদিকে কল্পনা আর রাজীব তাদের সিনিয়রকে বলে তারা সুশান্তের ঠিকানা খুঁজে পেয়েছে। জেলের ভিতরে সুশান্তের সাথে অন্য একটা লোক ছিল। সুশান্ত 1 মাস আগে কল করেছিল। সুশান্ত একটা বাসায় লুকিয়ে আছে, কোনো এক কালো ছায়া নাকি তাকে তাড়া করছে। আজ 12:30টার সময় সেন্ট্রাল স্টেশনের পাশে ও আমাদের সাথে দেখা করতে আসবে। রাজীব আর কল্পনা চলে গেলে তাদের সিনিয়র নায়ক বলে, ওই লোকটাকে ওরা কিভাবে খুঁজে বের করলো? কোনো ঝামেলা হওয়ার আগে তাড়াতাড়ি এসব মিটিয়ে ফেলো। সেদিন রাত 12:30টার সময় স্টেশনের পাশে গিয়ে রাজীব আর কল্পনা দূর থেকে নজর রাখছে, তাদের সাথে আসলে কেউ দেখা করতে আসবে না। নায়ককে ফাঁদে ফেলতে ওরা আজ সকালে সিনিয়র অফিসারকে মিথ্যা বলেছিল। রাজীব রাস্তার এক গাছের আড়ালে আর কল্পনা পাশের এক বিল্ডিং এর দোতলায় দাঁড়িয়ে নায়কের আসার অপেক্ষা করছে। হঠাৎ সে বিল্ডিং এর ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। কল্পনা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। বিল্ডিং এর ভিতরে বেশ কিছু চটের বস্তা ঝুলিয়ে রাখা। সেসব সরিয়ে কল্পনা সামনের দিকে এগিয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে এর মধ্যেই বশ করে ফেলেছে। সামনে এগিয়ে যেতেই কল্পনা কুয়ার মতো কিছু একটা দেখতে পায়, যেটা দেখে তার ছোটবেলার ভয়ানক এক স্মৃতির কথা মনে পড়ে যায়। কল্পনা কুয়ার মাঝে তাকাতেই কালো পানির মাঝখান থেকে তার সেই বান্ধবী ভয়ানক ভাবে হামাগুড়ি দিয়ে তার দিকে আসতে থাকে। একদম কল্পনার কাছাকাছি এসে মেয়েটা ভয়ঙ্কর ভাবে তাকাতেই দেখা যায় সেটা আসলে বাণী। সাথে সাথেই কল্পনা কিছুটা পেছনে সরে যায়। তখনই দেখা যায় তার সামনে আসলে কোনো কুয়া নেই। হাঁটতে হাঁটতে সে একদম জানালার পাশে চলে এসেছে। এদিকে রাজ গাড়ি নিয়ে স্টেশনের পাশে আসে। তার হাতে একটা ইনজেকশন, সেটা রেডি করে সে মনে মনে সুশান্তকে বলে, তাহলে আবারও আমাদের মাঝে ফিরে আসলে। একটা বাইনোকুলার দিয়ে আশেপাশে চেক করার সময় কল্পনা আর রাজীবকে দেখে বুঝতে পারে তার জন্য ফাঁদ পাতা হয়েছে। রাজ তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। কল্পনার চোখে পড়ে কেউ একজন তাকে দেখে পালিয়ে যাচ্ছে। রাজ পালাতে গিয়ে কিছুটা সামনে আসতে দেখে কল্পনা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজ সুযোগ বুঝে কল্পনার হাত থেকে বন্দুক ফেলে দিয়ে তার উপরে অ্যাটাক করে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। এরই মাঝে রাজ তার কাছে থাকা ইয়ো দড়ি দিয়ে কল্পনার গলা চেপে ধরে। কল্পনা কোনো মতে রাজের মুখ থেকে মুখোশটা সরিয়ে নিতেই রাজ বেশ ঘাবড়ে যায়। সুযোগ বুঝে কল্পনার ঘাড়ে সেই ইঞ্জেকশন দিতে গেলেই সেখানে রাজীব এসে তাকে ধাক্কা মারে। রাজীবকে দেখে রাজ সেখান থেকে দৌড়ে পালায়। পরের দিন সকালে কল্পনা এসপি কে রাজের স্কেচ আর ইঞ্জেকশনের ছবি দেখিয়ে বলে, এই লোকটাই গতকাল আমার উপর হামলা করে। সেখানে পাওয়া ইঞ্জেকশনটা আমি ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিয়েছি। বাণী মারা যাবার রাতে বাণী ভয়ে হোটেলে যাবার ঠিক 15 মিনিট পরে সিসিটিভি ক্যামেরায় এই লোকটাকে দেখা গিয়েছিল। আর আমার মনে হয় এই লোকটাই সুশান্তকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর রাজীব ইঞ্জেকশনের ফরেন্সিক রিপোর্ট এনে কল্পনাকে দেখিয়ে বলে, এটা সেই বাজেয়াপ্ত মেডিসিন যেটা পৃথ্বীর ট্যাবলেটে পাওয়া গিয়েছিল। অপরদিকে রুমি আর জয় আত্মা হিলিং সেন্টারে আসে। রুমি জয়কে বলে, তুই যেখানে পা দিতে চাচ্ছিস তার পরিণাম অনেক ভয়ানক। জয় বলে, এসব নিয়ে এখন ভাবার সময় নেই। এছাড়া পৃথ্বীর সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী। রুমি বলে, সেদিনের অ্যাক্সিডেন্টের জন্য তুমি সবসময় নিজেকে দায়ী করো কেন? কিন্তু জয় এ কথার কোনো উত্তর দেয় না। কল্পনা আর রাজীব জানতে পারে এই ড্রাগটা সুইডেন থেকে ইম্পোর্ট করা হয়েছে। উবার লাইফ
ফার্মা কোম্পানি এই ড্রাগটা ইম্পোর্ট করে। আত্মা হিলিং সেন্টারে এসে জয় রুমিকে বলে পৃথ্বী আমাকে যেখানে নিয়ে আসতো এটা সেই জায়গা না। জয় ফ্রি ক্লাসের জন্য ক্লাসরুমে গেলে রুমি আত্মা হিলিং এর বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখতে থাকে। জয় ক্লাসে হেয়ার ব্যান্ডের মতো জিনিসটা দেখে বুঝতে পারে পৃথ্বী তাকে মেশিনে বসিয়ে এই জিনিসটাই মাথায় দিত। নন্দিনী নামের ক্লাস টিচার এগিয়ে এসে জয়ের মাথায় সেটা পরিয়ে দিয়ে বলে এর নাম অ্যাটম, অ্যাডভান্স টেক এনাবল মাইন্ডফুলনেস। নন্দিনী সবার মাথায় ডিভাইসটা লাগিয়ে সেটা অন করে দেয়। রুমি আত্মা হিলিং এর বিল্ডিং এর ভিতরে আশেপাশে কোনো ক্লু পাওয়া যায় কিনা তা খোঁজার চেষ্টা করছে। সে একটা রুমের ভিতরে ঢুকতে গেলেই চৈতন্য এসে বলে আপনি কি কাউকে খুঁজছেন? রুমি ওয়াশরুমের কথা বললে চৈতন্য জানায় সেটা তো অপর দিকে। এদিকে কল্পনা আর রাজীব উবার ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসে আসে। অফিসের স্টাফরা বলে আমরা ইম্পোর্ট অথবা ম্যানুফ্যাকচারের ব্যাপারে কিছুই জানি না। রাজীব তাদেরকে রাজের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে কখনো দেখেছো? অফিসের স্টাফরা বলে আমরা এই লোকটাকে চিনি না। এইসব ঘটনাগুলো রাজ ক্যামেরায় দেখছিল। এদিকে ডিভাইসটা মাথায় লাগানোর পরে জয় ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যেতে থাকে। হঠাৎ সে চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। ডিভাইসটা খুলে ফেলতেই একটা মেয়ের চিৎকার শুনে জয় সেদিকে এগিয়ে যায়। জয় দেখে সে নিজেই রুমিকে একটা চেয়ারে বেঁধে দিয়ে তার মাথা ফুটো করতে যাচ্ছে। ঘাবড়ে জয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু হয়। তখনই নন্দিনীর ডাকে জয় পিছনে ফিরে তাকায়। অপরদিকে রাজ ওবারাকে কল দিয়ে বলে ইন্সপেক্টর কল্পনা আমাদের পথের কাটা হয়ে গেছে। ওবারা জানে কল্পনাকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা তুমি ভালো করেই জানো। জয় সুযোগ বুঝে একটা হেয়ার ব্যান্ড চুরি করে নিয়ে আসে। সাথে সাথে এই ব্যান্ডটা নিয়ে দুজনে সুশান্তের বাসায় আসে। রুমি সুশান্তকে সেদিন রাতের রেকর্ডিং শুনিয়ে বলে রেকর্ডিং এ আত্মা নাম শুনে আমরা আত্মা হিলিং সেন্টারে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা এই হেয়ার ব্যান্ডটা পেয়েছি। জয় হেয়ার ব্যান্ডে সেই ডিভাইস দেখিয়ে বলে এগুলো ইভি সেন্সার, এদের কাজ হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটি রেকর্ড করা। হেয়ার ব্যান্ড মানে অ্যাটম মাথায় দেওয়ার সাথে সাথেই সবাই বেশ রিল্যাক্স ফিল করছিল। সুশান্ত জিজ্ঞেস করে আবারও কি তুমি সেই আন্ধেরাকে দেখেছো? জয় বলে না, এবার আমি দেখেছি আমি নিজেই রুমিকে মারছি। সুশান্ত বলে তার মানে এই মেশিনটা ব্রেন অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারে আমরা কাকে ভালোবাসি। এরপর ভালোবাসার মানুষটিকে ভয় দেখিয়ে আমাদেরকে হ্যালোসিনেট করে। সুশান্তের কথাই রুমি বুঝতে পারে জয় তাকে ভালোবাসে। সুশান্ত মেশিনটা অ্যাক্টিভ করে বলে আমার মনে হয় এটা ডেটা ট্রান্সফার করতে পারে, কিন্তু ডিভাইসটা পাসওয়ার্ড প্রোটেক্টিভ হওয়ার কারণে সুশান্ত সেটাকে হ্যাক করতে পারে না। অপরদিকে দেখা যায় ওমরের মাথায় সেই ডিভাইসটা লাগিয়ে কেউ তাকে কন্ট্রোল করছে। সেই ভয়েসে যা বলছে ওমর তাই করছে, মানে ওমরের ব্রেইনের পুরো কন্ট্রোল এখন তার হাতে। ভয়েসটা তাকে পানিতে নামতে বললে ওমর ধীরে ধীরে নদীতে নেমে যায়। কিছুটা সামনে যেতেই ওমর দেখে তার সামনে ঠিক তার মতোই ভয়ানক এক অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু ওমর ভয় না পেয়ে সেই ছায়াকে ছুঁয়ে দিলেই ছায়াটাও ওমরকে স্পর্শ করে। ওমর চোখ খুলে দেখা যায় তার সামনে ডক্টর সাহায় দাঁড়িয়ে আছে। তার মানে কি এই সব কিছুর সাথে ডক্টর সাহায় কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে? ডক্টর সাহায় পাশে দাঁড়িয়ে থাকা রাজকে বলে আপনি ঠিকই বলেছিলেন, এই ছেলেটা আসলে স্পেশাল, ও একটুও ভয় পায়নি। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় আন্ধেরার প্রথম 4 পর্বের গল্প। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আজকাল বড় ভিডিও দিলে কমেন্টে এসে গালাগালি শুনতে হয়। তাই সিরিজের বাকি পর্বের গল্পগুলো নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2:07। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।